আমরা আবার লাইভে গেলাম, ওই লাইভটাতে একটু প্রবলেম হচ্ছিল। ওকে, লাইভ স্টার্ট। যাও রহমান। বাবা তোমরা যারা জয়েন করছো বলো তো দেখা যায় কিনা ঠিকঠাক। তোমরা আমার কালো কালো লাগতেছে কেন? কালো কালো লাগতেছে তো। ঠিক আছে না? বাবা তোমরা একটু লাইভ শেয়ার করে দাও, সকলে লাইভ শেয়ার করে দাও। রোমান্স গ্রুপে গ্রুপে শেয়ার করে দাও, পিন করে দাও। দেখা তো যাচ্ছে কিন্তু তোমরা তো শেয়ার দাও না রে বাপু, শেয়ার দাও, সকলি ক্লাস দেখুক। আমরা ক্লাস শুরু করব। তোমরা আরেকবার একটু জানাও তো বাবা সবকিছু ক্লিয়ার কিনা, বোর্ড ভালো দেখা যাচ্ছে কিনা, আমার কথা ক্লিয়ার কিনা। আর শুরু করবো তো বাবা। ওকে, আমরা আজকে 3টা পর্ব পড়ব, লাস্ট পর্যন্ত ক্লাসে থেকো। আমরা পড়ব হলো অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা। ক্লাসটা 10টা 15 পর্যন্ত হবে, একটু সেভাবে প্রস্তুতি নিয়ে সবাই ক্লাসটা করো, মনোযোগ দিয়ে শুনবা পড়াগুলো, ক্লাসে আত্মস্থ করবা পড়াগুলো, অন্য মনস্ক থাকা যাবে না। আমরা প্রথমে শুরু করব অ্যানিলিডা। অ্যানিলাস শব্দের অর্থ হলো ছোট আংটি। অ্যানিলাস থেকে বা অ্যানুলাস লেখা আছে কিছু বইয়ে, অ্যানিলাস বা অ্যানুলাস থেকে অ্যানিলিডা শব্দটার উৎপত্তি। অ্যানিলাস শব্দের অর্থ কি? ছোট আংটি। অ্যানিলাস মানে ছোট আংটি। তো অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে বা অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ অসংখ্য এরকম ছোট ছোট আংটির মতো খণ্ডাংশ দিয়ে তৈরি। এই জন্যই পর্বের নাম কিন্তু অ্যানিলিডা। তো এদের দেহে আংটির মতো অসংখ্য খণ্ডাংশ আছে, এই জন্য এই পর্বের প্রাণীদের বলে হলো আংটিকিট। আর খণ্ডাংশ আছে, এই জন্য এই পর্বের প্রাণীদের আবার বলে খণ্ডায়িত কীট। আংটি তো আঙ্গুলে পরা হয়, আংটি তো আঙ্গুলের মালা। গলার মালা যেমন গলাকে চারিদিক থেকে বেষ্টন করে রাখে, আঙ্গুলের আংটিও তো আঙ্গুলকে চারিদিক থেকে বেষ্টন করে রাখে। আংটি হলো আঙ্গুলের মালা। এই জন্য আমরা অ্যানিলিডা পর্বের প্রাণীদের বলবো অঙ্গুরিমাল প্রাণী।
অঙ্গুরিমাল প্রাণী। অঙ্গুরি মানে কি? আঙ্গুল, ফিঙ্গার। মাল মানে মালা। তাহলে অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে আংটির মতো অসংখ্য খণ্ডাংশ আছে, এই জন্য আমরা এই পর্বের প্রাণীদের বলবো আংটিকীট। আর খণ্ডাংশ আছে এই জন্য আমরা বলবো খণ্ডায়িত প্রাণী। আংটি তো আঙ্গুলের মালা, এই জন্য আমরা এই পর্বের প্রাণীদের বলবো অঙ্গুরিমাল প্রাণী। আর এদের দেহের এই খণ্ডাংশগুলোকে আমরা বলবো সোমাইট বা মেটামেয়ার। আমরা সবাই জানি সোমা মানে কি? বডি বা দেহ। এই খণ্ডাংশগুলো দিয়ে এদের বডি গঠিত, তাই আমরা এই খণ্ডাংশগুলোর নাম দিব সোমাইট। মেটা মানে কি? আফটার বা পরে। মিয়ার মানে পার্ট বা অংশ। তো এই খণ্ডাংশগুলো একটার পর একটা একটার পর একটা আছে, এই জন্য আমরা খণ্ডাংশগুলোর আরেকটা নাম দিতে পারি মেটামেয়ার। মেটা মানে পরে, মেয়ার মানে পার্ট। তোমরা পড়ছো ক্রোমোমিয়ার, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার। মিয়ার মানে অংশ বা পার্ট, মেটা মানে পরে। তো খণ্ডাংশগুলো একটার পর একটা আছে, এই জন্য আমরা খণ্ডাংশগুলোর একটা নাম দিতে পারি মেটামেয়ার। আর এদের দেহের সবগুলো খণ্ডাংশ একই রকম, কাজও করে একই রকম। সবগুলো খণ্ডাংশের গঠন একই রকম, কাজও একই রকম। এই ধরনের খণ্ডকায়নকে আমরা কিন্তু বলবো প্রকৃত খণ্ডকায়ন, ট্রু সেগমেন্টেশন। তাহলে এদের দেহের খণ্ডাংশগুলো একই রকম, খণ্ডাংশগুলোর কাজও একই রকম, এই জন্য আমরা এদের খণ্ডকায়নকে বলবো প্রকৃত খণ্ডকায়ন। কেউ যদি বলো এদের দেহে এতগুলো খণ্ডাংশের দরকার কি, কেন অনেকগুলো খণ্ডাংশ, একই রকম খণ্ডাংশ বারবার বারবার আছে? সুবিধা আছে। ধরো কোনো কারণে একটা খণ্ডাংশ যদি অকেজো হয়ে যায়, ধরো এই খণ্ডাংশ অকেজো হয়ে যায়, এই খণ্ডাংশ অকেজো হলো, তাও প্রাণী মারা যাবে না, অন্য খণ্ডাংশ দিয়ে কাজ চালিয়ে নিবে। যেহেতু এদের সবগুলো খণ্ডাংশ একই রকম, খণ্ডাংশগুলোর কাজও একই রকম, একটা দুইটা খণ্ড বা খণ্ডাংশ যদি অকেজো হয়, প্রাণী কিন্তু বেঁচেই থাকবে। দুইটা খণ্ড অকেজো হচ্ছে তো কি হচ্ছে, অন্য খণ্ড দিয়ে কাজ চালাই নিবে। বাবারা, আমি তোমাদের বলছিলাম প্লাটিহেল মিন্তিস থেকে কর্ডাটা যত পর্ব আছে সব পর্বের প্রাণীদের বলবা অঙ্গ এবং তন্ত্রমাত্রার। তাহলে এই পর্বের প্রাণীরা অঙ্গ তন্ত্রমাত্রার, এদের অঙ্গ আছে, তন্ত্র আছে। আমি বলছিলাম আমি বলছিলাম নেমাটোডা থেকে 4 নাম্বার পর্ব, নেমাটোডা থেকে 9 নাম্বার পর্ব কর্ডাটা যত পর্ব আছে সব বলছিলাম অঙ্গ আর তন্ত্রমাত্রার। আর 3 নাম্বার পর্ব প্লাটিহেল মিন্তিস থেকে কর্ডাটা সব পর্ব ত্রিস্তরী প্রাণী। তাহলে আমি পর্বের নাম না লিখে নাম্বার লিখতেছি। 3 নাম্বার পর্ব প্লাটিহেল মিন্তিস থেকে 9 নাম্বার পর্ব কর্ডাটা, সব পর্বের প্রাণীরা ত্রিস্তরী। মলাস্কা থেকে কর্ডাটা সব বলবা ইউসিলোমেট, প্রকৃত সিলোম যুক্ত ইউসিলোমেট প্রাণী। তাহলে 5 নাম্বার পর্ব মলাস্কা থেকে 9 নাম্বার পর্ব কর্ডাটা, সব পর্বের প্রাণীরা বলবা ইউসিলোমেট, প্রকৃত সিলোম যুক্ত। এবং এদের সিলোমের মধ্যে কিন্তু সিলোমিক তরল আছে, যে তরলের জন্য এদের দেহ চুপসে যায় না। এদের সিলোমের মধ্যে কিন্তু রক্ত নয়, আছে সিলোমিক তরল, যে তরলের কারণে এদের দেহ চুপসে যায় না। তাহলে আমাদের শরীর চুপসে যায় না কেন? আমাদের কঙ্কালতন্ত্রের জন্য। তাহলে অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ চুপসে যাবে না, তরলে পরিপূর্ণ সিলোমের জন্য। কিসে পরিপূর্ণ সিলোমের জন্য? তরলে পরিপূর্ণ সিলোমের জন্য। এই জন্য আমরা বলবো যে এদের এই সিলোমটা হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। তাহলে এদের সিলোমটা কেমন কঙ্কাল হিসেবে কাজ করে? হাইড্রোস্ট্যাটিক। এদের তরলে পরিপূর্ণ সিলোমের কারণে দেহ চুপসে যায় না।
হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল কেন বললাম? কারণ এদের সিলোমের মধ্যে তরল বা পানি আছে। হাইড্রো মানে কি? পানি বা তরল। স্ট্যাটিক মানে কি? স্থির। তাহলে এদের তরলে পূর্ণ সিলোম দেহ স্থির রাখে, দেহ চুপসে যেতে দেয় না। এই জন্য তরলে পূর্ণ সিলোমটা আমরা বলবো হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। বাবারা তোমরা কি বুঝতে পারতেছ? একটু জানাও তো সবাই, একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারতেছ কিনা। আচ্ছা, কালো লাগলে লাগুক। একজন লিখছে বাপরে বাপ ফেয়ার এন্ড গ্লো দেন, দরকার নাই। কালো লাগছে তো কি হচ্ছে? কালো ভরসা বড় কথা নয়, মনের সৌন্দর্য আসল সৌন্দর্য। এ পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই বলো। তাহলে আমি এতটুকু আরেকবার রিপিট করি, আমার সাথে সাথে তোমরা পড়াটা ক্লিয়ার করো, ঝরঝরা করো। আমি কিন্তু এই পর্ব পড়ানো শেষ হলে তোমাদের প্রশ্ন করব। অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে আংটির মতো অসংখ্য এরকম খণ্ডাংশ আছে। এই জন্য আমরা এই পর্বের প্রাণীদের বলবো আংটি কীট। খণ্ডাংশ আছে, এই জন্য এই পর্বের প্রাণীদের আমরা আবার বলবো খণ্ডায়িত কীট। আংটি আঙ্গুলের মালা, এই জন্য এই পর্বের প্রাণীদের আমরা বলবো আবার অঙ্গুরি মাল প্রাণী। এদের দেহের যে খণ্ডাংশগুলোকে বলবো সোমাইট বা মেটামেয়ার। খণ্ডাংশগুলো দিয়ে এদের বডি তৈরি হচ্ছে, এই জন্য খণ্ডাংশের নাম দিব সোমাইট। সোমা মানে বডি। আর একটার পর একটা আছে, এই জন্য খণ্ডাংশের নাম দিব মেটামেয়ার। মেটা মানে পরে, মেয়ার মানে পার্ট। এদের দেহ অঙ্গ আর তন্ত্র আছে, এরা অঙ্গ আর তন্ত্র মাত্রার প্রাণী। আমি বলেছিলাম, আই টোল দ্যাট, যে নেমাটোডা থেকে কর্ডাটা যত পর্ব আছে সব পর্বের প্রাণীরা অঙ্গ আর তন্ত্র মাত্রার। এরা ত্রিস্তরী বা ত্রিভ্রূণ স্তরী। প্লাটিয়েল মিন্তিস থেকে কর্ডাটা সব পর্বে বলবো ত্রিভ্রূণ স্তরী। এরা ইউসিলোমেট, প্রকৃত সিলোম যুক্ত। বলছিলাম মলাস্কা থেকে কর্ডাটা 5 নাম্বার থেকে 9 নাম্বার যত পর্ব আছে সব পর্ব ইউসিলোমেট। এদের সিলোমের মধ্যে তরল আছে, এই তরলে পরিপূর্ণ সিলোমের জন্য এদের দেহ চুপসে যায় না। আমার বা আমাদের দেহ যেমন চুপসে যায় না আমাদের কঙ্কালতন্ত্রের জন্য, অ্যানিলিডাদের দেহ চুপসে যায় না এদের তরলে পূর্ণ সিলোমের জন্য। কিসে পরিপূর্ণ সিলোমের জন্য? তরলে পূর্ণ। হাইড্রো মানে পানি বা তরল। এদের এই সিলোমকে আমরা এই জন্য বলবো হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল, যেদের সিলোম হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। বাবারা এই পর্যন্ত কি আমাদের মাথায় ঢুকেছে? টেল মি। এ পর্যন্ত যদি মাথায় প্রবেশ করে থাকে আমাকে বলো, আমি পরের পার্ট বলবো। একটু জানাও বাবা কমেন্টে, আমি কমেন্ট দেখতেছি তোমাদের। যদি এ পর্যন্ত মাথায় ঢুকে থাকে তাহলে বলো। ওকে, আমি প্রশ্ন করব, আমি পর্বটা পড়ানো শেষ করে নেই। রেডি হও সবাই, উত্তর দিতে হবে সবার, মনোযোগী হও। সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার আছে, পরের দিনে পুরস্কার পাবা। এবার দেখো, অ্যানিলিডা পর্বের ধরো এই যে এগুলা হলো দেহের খণ্ডাংশ বা সোমাইট। অ্যানিলিডা পর্বের প্রাণীদের প্রত্যেকটা খণ্ডাংশের মধ্যে রেশন অঙ্গ আছে এবং এদের এই রেশন অঙ্গটা এরকম পেঁচানো। অ্যানিলিডা পর্বের প্রাণীদের প্রত্যেকটা খণ্ডাংশের মধ্যে রেচন অঙ্গ আছে এবং এই রেচন অঙ্গটা পেঁচানো নালীর মতো। এই রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া শব্দের অর্থ হচ্ছে স্মল কিডনি, ছোট বৃক্ক। নেফ্রিডিয়া মানে ছোট বৃক্ক, এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তাহলে অ্যানিলিডা পর্বের প্রাণীদের প্রত্যেকটা খণ্ডাংশের মধ্যে এদের রেচন অঙ্গ আছে। রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া, এটা পেঁচানো নালীর মতো। তো এটা দিয়ে কিভাবে রেচন হয় ওগুলো দরকার নাই, তোমাদের লেভেলে ওগুলো আলোচনা নাই, দরকার নাই বাবারা।
এই পর্বের কারো কারো প্রত্যেকটা খণ্ডের পার্শ্ব দিকে পেশি দিয়ে তৈরি পা আছে। এরকম প্রত্যেকটা খণ্ডের পার্শ্ব দিকে মাসেল দিয়ে তৈরি, পেশি দিয়ে তৈরি, এরকম কি আছে? পা আছে। আমরা এই পাকে বলবো কি? প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া। প্যারা মানে কি? পাশে। পোড বা পোডিয়া মানে কি? পা। পার্শ্ব পা, পার্শ্ব দিকের পা। তাহলে এই পর্বের রহমান, এই পর্বের কারো কারো প্রত্যেকটা খণ্ডাংশের পার্শ্ব দিকে পেশি দিয়ে তৈরি পা আছে, আমরা এই পাকে বলবো প্যারাপোডিয়া। কারো কারো আবার কাইটিন দিয়ে তৈরি চুলের মতো সিটি বা সিটা আছে চলন অঙ্গ হিসেবে। সিটি বা সিটা মানে হলো চুল, এগুলা চুলের মতো। কারো কারো আবার চোষক আছে, দেহের অগ্রপ্রান্তে একটা, পশ্চাৎ প্রান্তে একটা চোষক আছে, এই চোষকের সাহায্যে চলাচল করে। তাহলে বাবারা, কারো কারো আছে প্যারাপোডিয়া, কারো কারো সিটা, কারো কারো আছে হলো চোষক। আমি যদি উদাহরণ নাম ধরে বলি, নেরিস একটা প্রাণী আছে, নেরিস বা নেন্থিস। নেরিসের চলন অঙ্গ প্যারাপোডিয়া। কেচোর কিন্তু প্যারাপোডিয়া নাই। কেচো যারা দেখছো চেনো, সেরা সেরা করে কই আমরা গ্রামের দিকে, ওর কি প্যারাপোডিয়া আছে? কেউ দেখছো? না, পার্শ্ব দিকে কোনো পা নাই। ওর চুলের মতো সিটা আছে কেচোতে। আবার জোকে আছে কি? চোষক। জোকে কি আছে বলতো? চোষক। চোষকের সাহায্যে চলাচল করে। দেহের অগ্রপ্রান্তে একটা চোষক, পশ্চাৎ প্রান্তে একটা চোষক। ওই চোষকের সাহায্যে কোনো বস্তু অবলম্বনকে আঁকড়ে ধরে চলাচল করে। এদের রেচনাঙ্গ এবং চলনাঙ্গটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যানিলিডাদের রেচনাঙ্গ নেফ্রিডিয়া প্রত্যেকটা খণ্ডে আছে, এই জন্য নেফ্রিডিয়াকে বলে সেগমেন্টাল অর্গান। সেগমেন্ট মানে কি? খণ্ড। সেগমেন্ট মানে কি? খণ্ড। তো নেফ্রিডিয়াটা প্রত্যেকটা সেগমেন্টে আছে, তাই নেফ্রিডিয়াকে আমরা বলবো সেগমেন্টাল অর্গান। কারো কারো পেশি দিয়ে তৈরি প্রত্যেকটা খণ্ডের পার্শ্ব দিকে পা আছে, নাম প্যারাপোডিয়া, যেমন এটা আছে নেরিসে। কারো কারো কাইটিন দিয়ে তৈরি চুলের মতো চলনাঙ্গ আছে, তার নাম সিটা, এটা কেচোতে আছে। কারো কারো চলনাঙ্গ আবার চোষক। আমরা কি বুঝতে পারতেছি বাবা? এদের মনে রাখবো আমরা রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির। তুমি রিলেট করো তো। আমি বলছিলাম যে এদের সিলোমের মধ্যে সিলোমিক তরল আছে, রক্ত নাই। তার মানে রক্তের চলাচল হার্ট আর রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ। তাহলে এদের সিলোমের মধ্যে রক্ত প্রবেশ করে না, তার মানে এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির। এদের রক্ত রসে আছে, কারো কারো আছে হিমোগ্লোবিন, লাল রঙের রঞ্জক, রক্ত রসে আছে। তোমরা জানো যে অমেরুদণ্ডীদের হিমোগ্লোবিন প্লাজমা বা রক্ত রসে থাকে, কিন্তু এদের তো লোহিত রক্তকণিকাই নাই রে বাবা। অ্যানিলিডাদের যেমন জোকের রক্ত লাল, অত হিমোগ্লোবিন আছে, কিন্তু সেটা রক্তরসে আছে। রক্তরসে কেন? লোহিত রক্তকণিকাই তো নাই। আমাদের হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার মধ্যে আছে। আমাদের রক্তরসে থাকলে খবর ছিল, মূত্রের সাথে সব বের হয়ে যেত হিমোগ্লোবিন। ওই জন্য আল্লাহ পাক আমাদের হিমোগ্লোবিনের অণুগুলোকে লোহিত রক্তকণিকার ভেতরে দিছে। কারো কারো আছে যে শ্বাসরঞ্জক বা যে রঞ্জক, সেটা হিমোএরিথ্রিন, এটা গোলাপি বেগুনি। হিমোএরিথ্রিনটা গোলাপি বেগুনি রঙের। কারো কারো শ্বাসরঞ্জক বা রক্তরসে থাকা রঞ্জকের নাম ক্লোরোক্রয়োরিন। ক্লোরোক্রয়োরিন। ক্লোরো মানে কি? সবুজ। তাহলে ক্লোরোক্রয়োরিন আমরা বলবো সবুজ রঙের শ্বাসরঞ্জক বা রঞ্জক। তাহলে অ্যানিলিডাদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির, কর্ডাটাদের মতো। কর্ডাটা এবং অ্যানিলিডা এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির। এদের রক্তরসে যে রঞ্জকগুলো আছে, হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, ক্লোরোক্রয়োরিন,
সবাই জানো হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল হয়, হিমোএরিথ্রিনের জন্য গোলাপি বেগুনি হবে, ক্লোরোক্রয়োরিনের জন্য হবে সবুজ, কারণ ক্লোরো মানেই কি সবুজ। বাবারা এদের অধিকাংশ এই যে নেরিস ছাড়া, নেরিস বা পলিকিট জাতীয় প্রাণী, এরা পলিকিট জাতীয় প্রাণী, কারণ এদের অনেক, নেরিস হলো পলিকিট জাতীয় প্রাণী। কেন পলিকিট জাতীয় একটু পরে ব্যাখ্যা দিব শ্রেণীর মধ্যে। তো এই নেরিস ছাড়া বা পলিকিট জাতীয় প্রাণী ছাড়া অধিকাংশদের এপিডার্মিসের উপর, এপিডার্মিস কি ত্বকের উপরের লেয়ার, এপিডার্মিসের উপরে চামড়ার মতো বেষ্টনী আছে, নাম ক্লাইটেলাম। এটা ইম্পর্টেন্ট। ক্যাঙ্কালাম, ক্লাইটেলাম। ক্লাইটেলাম শব্দের অনেকগুলো অর্থ, আমরা একটা অর্থ ধরতে পারি আঁশ, আঁশের মতো, পাতলা আঁশের মতো এপিডার্মিসের উপর দিয়ে থাকে। এবং ক্লাইটেলাম থেকে খরিত পদার্থ দিয়ে তৈরি হয় স্যাক বা থলি, তার মধ্যে কিন্তু এদের ডিম জমা থাকে সাময়িকভাবে। কেঁচোতে কিন্তু ক্লাইটেলাম আছে, চামড়ার মতো বেষ্টনী এপিডার্মিসের উপর দিয়ে থাকে। এখান থেকে খরিত পদার্থ বাতাসের সংস্পর্শে শক্ত হয় এবং একটা স্যাক বা থলি তৈরি করে, তার মধ্যে সাময়িকভাবে ডিম জমা রাখে এরা। এদের কিন্তু পাতলা কিউটিকল আছে, কারণ এদের অধিকাংশদের ত্বকের মধ্য দিয়ে শ্বসন হয়, এবং এটা কিন্তু মেডিকেলে আসা প্রশ্ন, যে এদের কিন্তু ত্বকের মাধ্যমে শ্বসন হয় অধিকাংশদের, কারো কারো ফুলকা দিয়ে হয়, কিন্তু অধিকাংশদের ত্বকের মাধ্যমে শ্বসন হয়। তাহলে কিউটিকল কিন্তু মোটা থাকা যাবে না, পাতলা থাকা লাগবে, যেন গ্যাস আদান প্রদানটা সহজে হয়। কারো কারো ফুলকা আছে, কিন্তু অধিকাংশদের শ্বসনটা কার মাধ্যমে হয়? ত্বকের মাধ্যমে। বাবারা এই পর্বের প্রাণীদের লার্ভার নাম ট্রোকোফোর। গত ক্লাসে বলছিলাম ট্রোকো মানে কি চাকা, ফোর মানে বহন করা, তাহলে এদের লার্ভার নাম ট্রোকোফোর। তাহলে মলাস্কাদেরও লার্ভার নাম ট্রোকোফোর, এদেরও লার্ভার নাম কি বলতো? ট্রোকোফোর। এই পর্বের প্রাণীরা এক লিঙ্গ হয়, উভলিঙ্গ হয়, কারো কারো অন্তনিষেক হয়, কারো কারো বহির্নিষেক হয়। এই পর্বের প্রাণীরা এক লিঙ্গ হয়, উভলিঙ্গ হয়, কারো কারো অন্তনিষেক হয়, কারো কারো বহির্নিষেক। আমি আরেকবার করছি, তারপরে প্রশ্ন করবো। রেডি? মনোযোগ। অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। তাহলে অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া, মানে ছোট বৃক্ক। এটা পেঁচানো নালীর মতো, প্রত্যেকটা সেগমেন্ট বা খণ্ডের মধ্যে আছে, প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে আছে বলে নেফ্রিডিয়াকে আমরা বলবো সেগমেন্টাল অর্গান। এদের কারো কারো পেশি দিয়ে তৈরি চলনাঙ্গ আছে, প্যারাপোডিয়া। কারো কারো চুলের মতো চলনাঙ্গ আছে, তার নাম সিটা। কারো কারো মুখের চোষক আছে, যেমন যোগ, চোষকের সাহায্যে চলাচল করে। রক্ত সংবহন তন্ত্র মনে রাখতে হবে, এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির। রক্ত রসে আছে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, ক্লোরোক্রয়োরিন, কারণ লোহিত রক্তকণিকাই তো নাই এদের। তাহলে এদের রক্ত রসে আছে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, ক্লোরোক্রয়োরিন। এদের এপিডার্মিসের উপর দিয়ে চামড়ার মতো বেষ্টনী আছে, তার নাম ক্লাইটেলাম। ক্যাঙ্কালাম, ক্লাইটেলাম। ক্লাইটেলাম থেকে খরিত পদার্থ দিয়ে তৈরি হয় স্যাক বা থলি, তার মধ্যে এরা ডিম জমা করে রাখে সাময়িকভাবে। এদের অধিকাংশদেরই শ্বসন ত্বকের মাধ্যমে হয়। তো ত্বকের মাধ্যমে যেন শ্বসন হয়, এই জন্য কিউটিকলের আবরণটা এদের পাতলা, কিন্তু কারো কারো ফুলকা দিয়ে শ্বসন হয়। এদেরও লার্ভা দশার নাম ট্রোকোফোর, এবং শুধুই ট্রোকোফোর। মলাস্কাদের তো ট্রোকোফোর, ভেলিজার, গ্লোসিডিয়াম ছিল, এদের শুধুই ট্রোকোফোর লার্ভা। বাবারা আমরা কি বুঝতে পারছি? অ্যানিলিডার বৈশিষ্ট্যগুলো যে বুঝে দিলাম, বাবারা বলো তো, টেলমি, আমরা কি এতটুকু বুঝতে পারছি কিনা? জানালে আমি পরের পার্ট পড়াবো। একজন লেকচার, আর আপনার এত মনে থাকে কিভাবে? বাবা আমি বারবার পড়ি, তোমরাও বারবার পড়ো, তোমাদেরও মনে থাকবে। বারবার পড়তে হবে, বারবার একটা জিনিস তোমাদের রিভিশন দিতে হবে, তাহলেই মনে থাকবে। আমার কতটা মনে থাকে জানি না, তবে আমি মনে রাখার জন্য বারবার পড়ি। ওকে, অনেকে লেখছো। জি স্যার, আমি এবার প্রশ্ন করব, তোমরা আমাকে উত্তর দিও।
দুইটা প্রশ্ন করব না তিনটা প্রশ্নের উত্তর চাই আমি সবার কাছ থেকে। অ্যানিলিডাদের চলনাঙ্গের নাম কি? খাতার তো লিখে নিছো, হয়তো খাতা না দেখে বলবা, তাহলে মনে থাকবে। অ্যানিলিডাদের চলনাঙ্গের নাম কি? রেচন অঙ্গের নাম কি? আর শ্বসন অধিকাংশদের কিভাবে হয়, কার ভেতর দিয়ে হয়? দেখি উত্তর চাই। অ্যানিলিডাদের রেচন অঙ্গের নাম, চলনাঙ্গের নাম, আর অধিকাংশদের শ্বসন কিভাবে হয় সেটা উত্তর চাই। সবাই উত্তর করো, সবাই। হ্যাঁ, কারো কারো ফুলকা আছে বাবা, অধিকাংশদেরই ত্বকের মাধ্যমে, কারো কারো ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায় এরা। আর অযথা কমেন্ট করো না কেউ। হ্যাঁ, আব্দুর রাজ্জাক লেখছে প্যারাপোডিয়া, চলনাঙ্গ প্যারাপোডিয়া, সিটা বা প্যারাপোডিয়া। একজন লেখছো, হ্যাঁ এসানুল, সবগুলোই লেখছো, সিটি, চোষক, এগুলো তো চলনাঙ্গ, নেফ্রিডিয়া হলো রেচনাঙ্গ। ফারজানা মালিহা, চোষক, প্যারাপোডিয়া, সিটি, রেচনাঙ্গের নামটাও লেখো নেফ্রিডিয়া। হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিচ্ছ। শ্বসনটা কার মাধ্যমে হয়? স্কিনের মাধ্যমে, অধিকাংশদেরই স্কিনের মাধ্যমে না? রেচনাঙ্গ, হ্যাঁ নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া, রেচনাঙ্গ, সবাই সঠিক উত্তর দিচ্ছ। ওকে ওকে, সাবাস সাবাস। আমরা এবার অ্যানিলিডা পর্বটা শেষ করবো। হ্যাঁ সবাই সঠিক উত্তর দিচ্ছে, অনেকের নাম পড়া হচ্ছে না সম্ভব, মন খারাপ করো না আবার কেউ। সঠিক উত্তর দিচ্ছ। আমরা এবার অ্যানিলিডার বাকি পার্ট পরে আর্থ্রোপোডা পড়ব। ক্লাসে লাস্ট পর্যন্ত থেকো, একাইনোডার্মাটা বেশি গুরুত্বপূর্ণ। অ্যানিলিডা পর্বের লার্ভার নাম তো বলে দিচ্ছি, ট্রোকোফোর। এদের শ্রেণী মনে রাখবো তিনটা। তাহলে বাবারা, অ্যানিলিডাদের আমরা কয়টা শ্রেণী মনে রাখবো? তিনটা। এক, পলিসিটা। তুমি এটাকে সির উচ্চারণ ক দিয়েও বলতে পারো, পলিকিটা। মানে এই শ্রেণীর প্রাণীরাই পলিকিট জাতীয় প্রাণী। নেরিস কিন্তু এই পলিসিটা শ্রেণীর প্রাণী। পলিসিটা অনেকে উচ্চারণ করে কিটা, পলিকিটা। তাহলে এই শ্রেণীর প্রাণী হলো নেরিস, এই জন্য নেরিসকে আমরা বলবো পলিকিট। আর এই পলিকিট জাতীয় প্রাণীদের কিন্তু কোনো ক্লাইটেলাম নাই। দুই, অলিগোসিটা। কি গো? অলিগো, অলিগোসিটা। উদাহরণ দাও, কেঁচো। তিন, হিরুডিনিয়া। কোনো কারণে আমার বানান ভুল হলে বইয়ের বানান ফলো করো। হিরুডিনিয়া শ্রেণীর উদাহরণ যোগ। তো তোমাদের লেভেলের বইগুলোতে অ্যানিলিডাদের তিনটা শ্রেণী দেওয়া আছে, মনে রাখবা। তোমরা জানো পলি মানে কি? মেনি বা অনেক। তো যাদের অনেকগুলো সিটা আছে তাদের শ্রেণী পলিসিটা। অলিগো মানে ফিউ বা কিছু সংখ্যক। যাদের কিছু সংখ্যক সিটা আছে আমরা তাদের শ্রেণীর নাম দিব অলিগোসিটা। আর হিরুডিন শব্দের অর্থ যোগ। তাহলে হিরুডিনিয়া শ্রেণীর উদাহরণ তো অবশ্যই দিব কি? যোগ। তাহলে যাদের অনেকগুলো সিটা আছে দেহে তাদের শ্রেণীর নাম দিব পলিসিটা। পলি মানে মেনি বা অনেক। যাদের কিছু সংখ্যক সিটা আছে আমরা ওদের শ্রেণীর নাম দিব অলিগোসিটা, উদাহরণ দিব কেঁচো। আর হিরুডিনিয়া, হিরুডিন মানে যোগ, তাহলে এই শ্রেণীর উদাহরণ বলবো যোগ। তো একটু, আমি তো তিনটা উদাহরণ বললাম, বই আরো উদাহরণ আছে, দেখে নিবা। বায়োলজিক্যাল নামগুলো দেখবা। কেঁচোর বায়োলজিক্যাল নাম মেডিকেলে একবার দিছিল, মেটাফেরি পোস্থোমা। বৈজ্ঞানিক নাম দিয়ে খুব বেশি প্রশ্ন আসেনি, দুই একটা আসছিল, তার মধ্যে একবার দিছিল কেঁচোর বায়োলজিক্যাল নাম কি? মেটাফেরি পোস্থোমা। মেটাফেরি পোস্থোমা। বাবারা, অ্যানিলিডা পর্ব আমরা শেষ করলাম। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। আমি এবার পড়াবো আর্থ্রোপোডা। কে জানি বারবার হাহারিয়াক দিচ্ছ, দাও, দিয়ে প্রবলেম নাই। হাহারিয়াক কি জন্য দিচ্ছ? এই যে আকিমনি তো সঠিক উত্তর দিচ্ছে, প্যারাপোডিয়া, নেফ্রিডিয়া, সিটি, শ্বসন ত্বকের মাধ্যমে। আরো বেশি করে দাও হাহারিয়াক। আচ্ছা, উত্তর তো দাওনি নিজে মনে হয়, আর অন্যগুলোর কমেন্টে হাহারিয়াক দিচ্ছ।
বাবা আমরা কি অ্যানিলিডা বুঝতে পেরেছি? যত কথা ছিল গুরুত্বপূর্ণ সব বুঝে দেওয়া হচ্ছে। বুঝে বুঝে পড়তে হবে, বেসিক ক্লিয়ার থাকতে হবে। এগুলো আরো ডিটেলস আলোচনা করা সম্ভব, কিন্তু তাহলে তো একটা পর্ব পড়াতে এক ক্লাস চলে যাবে, এক ক্লাসে হবে না। এই পর্যন্ত পড়লে যথেষ্ট তোমাদের জন্য। একটু জানাও বাবা কষ্ট করে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা। আমরা তাহলে আর্থপোডা পর্ব শুরু করব। হ্যাঁ, বাকি বইয়ের নামগুলো দেখে নিও, জোকের বইয়ের নামগুলো দেখে নিও, যে একজন লেখছে তো, রাতিন লেখছে। হ্যাঁ বাবারা, একজন লেখছে এদের রক্তে এত রঞ্জক আছে, তাহলে রক্তের রং কি? একটা প্রাণীর রক্তে তো সব রঞ্জক নাই রে বাবা। কারো কারো রক্তরসে হিমোগ্লোবিন, কারো কারো হিমোএরিথ্রিন, কারো কারো ক্লোরোক্রিওরিন। তিনটা যে রঞ্জকের নাম লিখছি মাজেদা ম্যাডামের বই, আরো একটা 4টে রঞ্জকের নাম দিয়েছে। তো একটা প্রাণীর রক্তে তো সবগুলো রঞ্জক নাই। বুঝতে পারছো? ওকে, এরা বুঝতে পেরেছে। আমরা এবার শুরু করলাম আর্থ্রোপোডা। বাবারা আমরা জানি আর্থ্রো বা আর্থ্রন মানে কি সন্ধি, জয়েন্ট। পোডা বা পোড মানে কি পা। আর্থ্রো মানে কি সন্ধি, পোড মানে পা। অর্থাৎ এই পর্বের প্রাণীরা সন্ধিপদী, পায়ের সন্ধি বা জয়েন্ট আছে। তোমরা যারা ঘাসফড়িং পড়ছো ওদের পায়ের অংশ কি কি মনে আছে? কক্সা, ট্রোক্যান্টর, ফিমার, টিবিয়া, টার্সাস, অনেকগুলো জয়েন্ট। আমাদেরও পায়ে জয়েন্ট আছে, তাই বলে আমরা আবার আর্থ্রোপোডা পর্বের নই কিন্তু। যাই হোক, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের পায়ে অনেকগুলো সন্ধি বা জয়েন্ট থাকবে। আর আমি বলছি প্লাটিয়েল মিন্তিস থেকে শুরু করে কর্ডাটা যত আছে বলবা ত্রিভ্রূণস্তরী, তাহলে আমরা এদের বলবো ত্রিভ্রূণস্তরী বা ত্রিস্তরী। নেমাটোডা থেকে কর্ডাটা যত আছে সব বলছি অঙ্গতন্ত্র মাত্রার, তাহলে এই পর্বের প্রাণীরাও অঙ্গ আর তন্ত্র মাত্রার। মলাস্কা থেকে কর্ডাটা যত পর্ব আছে সব বলবা এরা ইউসিলোমেট, তাহলে এই পর্বের প্রাণীরা ইউসিলোমেট, প্রকৃত সিলোম যুক্ত। আর আর্থ্রোপোডা প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। দ্বিতীয় বৃহত্তম বলছি মলাস্কা, সবচেয়ে ক্ষুদ্রতম পর্ব বলছি প্লাকোজোয়া। 33টার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম প্লাকোজোয়া। বাবারা পৃথিবীর 2/3 প্রাণী, 2/3 প্রাণী এই আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। এটা সবচেয়ে বৃহত্তম পর্ব। এই পর্বের প্রাণীরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, অ্যানিলিডারাও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম। তো প্রজাপতি এই পর্বের, তো এখান থেকে কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছে, নিচের কোনটি দ্বিপার্শ্বীয় প্রতিসম? উত্তর প্রজাপতি। প্রজাপতি আর্থ্রোপোডা পর্বের। তাহলে আর্থ্রোপোডা পর্বের সমস্ত প্রাণী দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে প্রজাপতি যদি এই আর্থ্রোপোডা পর্বের হয় তাহলে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, এটা মেডিকেলে আসা প্রশ্ন। অ্যানিলিডারাও দ্বিপার্শ্বীয় প্রতিসম। বাবারা এদের যে বহিকঙ্কাল, এই বহিকঙ্কালের নাম কিউটিকল। কি বলতো? কিউটিকল। কিউটিকল মানে ছোট চামড়া, স্মল স্কিন। কিউটিকল মানে ছোট চামড়া। তবে এদের কিউটিকল কিন্তু কাইটিন দিয়ে তৈরি। কোনটিন? কাইটিন। তোমরা জানো কাইটিন হলো শর্করা, নাইট্রোজেন যুক্ত শর্করা। এটা কোন কাইটিন? যে কাইটিন ছত্রাকের কোষ প্রাচীরে আছে, ওই কাইটিন। আর বৃদ্ধি যেন থেমে না যায় শরীরের, এই জন্য কিন্তু কিউটিকল এই বদলায়, এরা চেঞ্জ করে। যদি বলো কিউটিকল চিনি না, চিংড়ি চেনো তো? চিংড়ির যে খোসাটা, ওই খোসাটাই কিউটিকল। চিংড়ির যে খোসাটা নরম খোসা, নরম খোসা, অতটা শক্ত নয়, ওইটাই কিউটিকল। কাঁকড়া চেনো তো? কাঁকড়ার যে ওপরের যে শক্ত একটা খোলক আছে, খোসা, ওটাই কিউটিকল। তো এরা কিন্তু দেহের বৃদ্ধি যেন থেমে না যায়, ওই জন্য কিউটিকল চেঞ্জ করে। দেহ বৃদ্ধির সাথে সাথে কিউটিকল চেঞ্জ করে। আমরা বড় হওয়ার সাথে সাথে আমরা আমাদের কাপড় চোপড় চেঞ্জ করি বা বদলাই না? যত বড় হই তত বড় আকারের কাপড় বানাই, নাকি ওই যে জন্মের সময় যে কাপড় কিনে দিছিল ওটা এখন পরি?
করি না তো, বদলাচ্ছি তো। এরাও কিউটিকল বদলায়। আর তোমরা জানো ঘাসফড়িং এ পড়ছো, কিউটিকল চেঞ্জ করাকে বলে কি? মল্টিং। কি বলে? মল্টিং। মল্টিং। তাহলে বাবারা দেখো, এই পর্বের প্রাণীরা ত্রিস্তরী বা ত্রিভ্রূণস্তরী। এরা অঙ্গতন্ত্র মাত্রার, এরা ইউসিলোমেট। আর্থ্রোপোডার সবচেয়ে বৃহত্তম পর্ব, পায়ে এদের সন্ধি আছে। এদের দেহকে লম্বালম্বি দুইটা সমান অংশে ভাগ করতে পারবে, অর্থাৎ এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের বহিঃকঙ্কালের নাম কিউটিকল। তবে এই কিউটিকলটা কি দিয়ে তৈরি? কাইটিন। কাইটিন কি? নাইট্রোজেন যুক্ত শর্করা। ছত্রাকের কোষ প্রাচীরেও কাইটিন আছে। এবং এরা কিন্তু কিউটিকল চেঞ্জ করে। কিউটিকল চেঞ্জ করাকে বলে মল্টিং বা নির্মোচন। এবং এদের বাবা সিলোমের মধ্যে কিন্তু রক্ত প্রবেশ করে। তাহলে বাবা তোমরাই বলো তো, তাহলে এদের সিলোমের নাম কি দিবা? হিমোসিল। হিম মানে কি? রক্ত। সিল মানে ক্যাভিটি বা গহ্বর, রক্তপূর্ণ গহ্বর। তাহলে ওখান থেকে রিলেট করো তো, এদের হিমোসিলের মধ্যে রক্ত প্রবেশ করে, তার মানে রক্তের চলাচল হার্ট আর রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ নয়। তাহলে এদের রক্ত সংবহনটা কেমন হবে বাবা বলো তো? মুক্ত। তো দুইটা পর্বের প্রাণীদের হিমোসিল আছে, একটা মলাস্কা আর একটা আর্থ্রোপোডা। দুইটা পর্বের প্রাণীতে হিমোসিল আছে, একটা মলাস্কা আর একটা আর্থ্রোপোডা। দুইটা পর্বের প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত, একটা মলাস্কা আর একটা আর্থ্রোপোডা। যদিও মলাস্কাতে বইয়ে লেখা আছে অর্ধমুক্ত, কিন্তু মুক্ত তো। বাবা এই পর্যন্ত যদি বুঝে থাকো আমাকে বলো তো, আমি পরের পার্ট পড়াবো। এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? আমি আরেকবার, আচ্ছা আমি আরেকবার রিপিট করে দিই, তাহলে অনেকবার রিপিট হবে। এই পর্বের প্রাণীরা ত্রিস্তরী, অঙ্গতন্ত্র মাত্রার। আর্থ্রোপোডার সবচেয়ে বৃহত্তম পর্ব। এই পর্বের প্রাণীদের পায়ে সন্ধি আছে। এদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। পৃথিবীর 2/3 প্রাণী এই পর্বের অন্তর্গত। এদের যে বহিঃকঙ্কাল, এক্সোস্কেলিটন, তার নাম কিউটিকল। এই কিউটিকলটা কাইটিন দিয়ে তৈরি। কাইটিন নাইট্রোজেন যুক্ত শর্করা, যেটা ছত্রাকের কোষ প্রাচীরেও থাকে। দেহের বৃদ্ধি যেন রহিত না হয়, থেমে না যায়, এই জন্য কিন্তু এরা কিউটিকল নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ করে। কিউটিকল চেঞ্জ করাকে বলে মল্টিং। কুন্টিং, মল্টিং। এদের সিলোমের মধ্যে রক্ত প্রবেশ করে, তাহলে এদের সিলোমকে তুমি কি বলবা? হিমোসিল। সিলোমে রক্ত প্রবেশ করে, দেহের গহ্বরে রক্ত প্রবেশ করে, তার মানে রক্ত সংবহন তন্ত্র মুক্ত। ভালো করে মনে রেখো, দুইটা পর্বের প্রাণীতে হিমোসিল আছে, একটা মলাস্কা আর একটা আর্থ্রোপোডা। দুইটা পর্বের প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত, একটা মলাস্কা আর একটা আর্থ্রোপোডা। যদিও মলাস্কাদের আমরা পড়ছি অর্ধমুক্ত। বাবা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই জানাও তো, পরের পার্ট পড়াই। 3/4 দিচ্ছে তোমাদের বইয়ে। আচ্ছা এটা তোমাদের বইয়ে যা দেওয়া আছে ওটাই পড়ো। তোমাদের বইয়ে যদি দেওয়া থাকে 3/4 প্রাণী আর্থ্রোপোডা পর্বের, তুমি তাই পড়বা। ওটা অতটা গুরুত্বপূর্ণ নয়। 3/4 থাকলে 3/4 পড়ো। ওকে ওকে ওকে, 3/4 থাকলে 3/4 পড়ো। হ্যাঁ 3/4 পড়ো তোমরা। এ পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু বলো, আমি আর্থ্রোপোডা পর্বের ইম্পর্টেন্ট পার্ট এবার পড়াবো। আর্থ্রোপোডা পর্বের এই ইম্পর্টেন্ট পার্ট পড়াবো। হ্যাঁ তোমরা 3/4 পড়ো। 3/4 প্রাণী আর্থ্রোপোডা পর্বের, তোমরা সেটাই পড়ো। জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছো। আমি একটু পরে প্রশ্ন করব, যতজন ক্লাস করতেছ সবাই এবার সঠিক উত্তর দিবা, কারণ উত্তর করলে ওগুলো তোমার মনে থাকবে ভালো। তুমি উত্তর দিলে ওগুলো মনে থাকবে, ওগুলো ভুলবা না। আর আমাদের তো বারবার প্র্যাকটিস করা লাগবে এগুলা। যত বেশি পরীক্ষা দিবা, প্র্যাকটিস করবা, পরীক্ষার হলে তত মনে থাকবে, তাছাড়া তো টেনশনে সব ভুলে যাবা। অবশ্যই বুঝে বুঝে। এবার আমরা আর্থ্রোপোডা পর্বের বাকি তথ্যগুলো পরে আমরা এই পর্বটা শেষ করব। মনোযোগ। এদের দেহ ট্যাগমাটায় বিভক্ত। এটা মানে বহন করা, ট্যাগমা মানে বিন্যাস।
এদের দেহকে কতগুলো অঞ্চলে বিন্যাস করা হয়, বিন্যস্ত করা হয়। ট্যাগমা মানে বিন্যাস। তাহলে এদের দেহকে কতগুলো অঞ্চলে বিন্যাস বা বিন্যস্ত করা হয়, এই অঞ্চলগুলোই আসলে ট্যাগমাটা। তো এদের দেহকে যে কতগুলো অঞ্চলে বিন্যাস বা বিন্যস্ত করা হয়, সেই অঞ্চলগুলোই ট্যাগমাটা। ঘাসফড়িং, তেলাপোকা, মৌমাছি, ওদের ট্যাগমাটা তিনটা। মস্তক একটা ট্যাগমাটা, বক্ষ একটা ট্যাগমাটা, উদর একটা ট্যাগমাটা। ক্রাস্টাসিয়ান প্রাণী যারা, যেমন কাঁকড়া, কাঁকড়া, চিংড়ি, এদের ট্যাগমাটা কিন্তু দুইটা, একটা শিরবক্ষ আর একটা উদর। সবাই জানো শির মানে কি মাথা, এদের মাথা আর বুক মিলে একটা ট্যাগমাটা হয়, সেটা শিরবক্ষ। সেফালোথোরাক্স, সেফালোথোরাক্স আর অ্যাবডোমেন বা উদর। কাঁকড়া চিংড়ি ক্রাস্টাসিয়ান প্রাণী। ক্রাস্ট মানে শক্ত খোলক, বা ক্রাস্ট মানে খোলক, ক্রাস্ট মানে খোলক। দেখো কাঁকড়া চিংড়ি এদের কি আছে, শক্ত খোলক আছে, এই জন্য এদের আমরা বলবো ক্রাস্টাসিয়ান প্রাণী। মাকড়সা, স্পাইডার, এদের শিরবক্ষ দুইটা, একটা প্রোসোমা আর একটা অপিস্তোসোমা। আই ভাই গরমস, একটু এসি দেন। আচ্ছা বাবারা দেখো, প্রো মানে প্রথম বা অগ্র, সোমা মানে বডি, অপিস্ত মানে পশ্চাৎ, সোমা মানে বডি। তাহলে মাকড়সার দুইটা ট্যাগমাটা, একটা প্রোসোমা মানে বডির অগ্রভাগ, আর একটা অপিস্তোসোমা মানে বডির পশ্চাৎ ভাগ। তাহলে আবার দেখো, আর্থ্রোপোডাদের দেহের নির্দিষ্ট নির্দিষ্ট অঞ্চলগুলোই ট্যাগমাটা। তেলাপোকা মানে আরশোলা, ঘাসফড়িং, মৌমাছি, ওদের ট্যাগমাটা তিনটা, মস্তক, বক্ষ, উদর। ক্রাস্টাসিয়ান প্রাণী কাঁকড়া চিংড়ি, ওদের ট্যাগমাটা দুইটা, শিরবক্ষ আর উদর। শিরবক্ষ কি, শির বা মাথা আর বুক মিলে একটা ট্যাগমাটা। মাকড়সার ট্যাগমাটা দুইটা, একটা প্রোসোমা আর একটা অপিস্তোসোমা। প্রোসোমা মানে বডির অগ্রভাগ, অপিস্ত মানে পশ্চাৎ, সোমা মানে বডি, অপিস্তোসোমা মানে বডির পশ্চাৎ ভাগ। বাবারা এই পর্বের প্রাণীদের মস্তকে এক জোড়া বা দুই জোড়া অ্যান্টেনা আছে। তোমরা জানো অ্যান্টেনা দিয়ে এরা ঘ্রাণ, স্পর্শ, শব্দ উদ্দীপনা গ্রহণ করে। এক জোড়া থাকে, কারো কারো দুই জোড়া থাকে। দেখার জন্য এক জোড়া পুঞ্জাক্ষী থাকে এদের। পুঞ্জাক্ষী মানে পুঞ্জ অক্ষী। প্রশ্ন, কে পুঞ্জীভূত হয়ে এই অক্ষী তৈরি করে? তোমরা জানো ওমাটিডিয়াম, ঘাসফড়িং এ পড়ছো। পুঞ্জাক্ষী হলো এদের দর্শন অঙ্গ, ভিজুয়াল অর্গান, আর ওমাটিডিয়াম হলো দর্শনের একক। ওমা মানে চোখ, ওমাটিডিয়াম, অনেকগুলো ওমাটিডিয়াম পুঞ্জীভূত হয়ে এদের অক্ষী তৈরি করে, এই জন্য এদের অক্ষীর নাম পুঞ্জাক্ষী। ওমা মানে কি, চোখ। ওমাটিডিয়াম এদের দর্শনের একক, আর পুঞ্জাক্ষী হলো দর্শনের অঙ্গ। মাথায় এক জোড়া বা দুই জোড়া অ্যান্টেনা আছে। এই যে আরশোলা তো দেখছো, আরশোলার মাথায় সামনে দুইটা, এই যে নড়া এরকম করে। এক জোড়া পুঞ্জাক্ষী আছে দেখার জন্য। এদের সরল চোখ আছে, আবার সরলাক্ষী আছে আলোক তীব্রতার পরিবর্তন অনুধাবনের জন্য। এদের মুখে মুখপাঙ্গ আছে, মুখের উপাঙ্গ, মুখপাঙ্গ। তোমরা ঘাসফড়িং এ পড়ছো যে ঘাসফড়িং এর মুখপাঙ্গ
ম্যান্ডিবুলেট ধরনের। পড়ছো মুখোপাঙ্গের উপাদান ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যাকজিলা, ম্যান্ডিবল, হাইপোফ্যারিংস। এদের মুখোপাঙ্গ আছে, মুখের চারিদিকে বিভিন্ন উপাঙ্গ আছে, খাদ্য গ্রহণের জন্য, স্বাদ গ্রহণের জন্য, আরো বিভিন্ন কাজের জন্য। বাবা আমি এতটুকু রিপিট করব, দেখি তোমাদের কেমন মনে আছে। আর্থ্রোপোডাদের দেহ কতগুলো ট্যাগমাটায় বিভক্ত? তেলাপোকা, ঘাসফড়িং, মৌমাছির ট্যাগমাটা 3টা, মস্তক, বক্ষ, উদর। কাকড়া এবং চিংড়ির ট্যাগমাটা 2টা, শিরোবক্ষ আর উদর। মাকড়সার ট্যাগমাটা 2টা, প্রোসোমা, অপিস্টোসোমা। তাহলে বাবারা আরশোলা বা তেলাপোকা, ঘাসফড়িং, মৌমাছির ট্যাগমাটা 3টা, মস্তক, বক্ষ, উদর। কাকড়া চিংড়ির ট্যাগমাটা 2টা, শিরোবক্ষ আর উদর। মাকড়সার 2টা, প্রোসোমা, অপিস্টোসোমা। এদের মস্তকে আছে এক জোড়া অ্যান্টেনা। অ্যান্টেনা মানে জাহাজের মাস্তুল। মাস্তুল চেনো? জাহাজের মাস্তুল যেমন জাহাজের একেবারে লাস্টে থাকে, অ্যান্টেনাও তো প্রাণীর শরীরের লাস্টে থাকে। অ্যান্টেনা মানে কি? মাস্তুল, জাহাজের মাস্তুল। জাহাজের মাস্তুল যেমন জাহাজের এক প্রান্তে থাকে, এদের অ্যান্টেনাও শরীরের এক প্রান্তে থাকে। কারো কারো অ্যান্টেনা এক জোড়া, কারো কারো 2 জোড়া। অ্যান্টেনা দিয়ে এরা ঘ্রাণ, স্পর্শ এবং শব্দ উদ্দীপনা গ্রহণ করে। পুঞ্জাক্ষী দিয়ে দেখে। পুঞ্জাক্ষী মানে পুঞ্জ অক্ষী, জটিল চোখ এটা। পুঞ্জাক্ষী মানে পুঞ্জ অক্ষী বা জটিল চোখ। কে বা কারা পুঞ্জীভূত হয়ে এদের এই পুঞ্জাক্ষী গঠন করে? ওমাটিডিয়াম। আর এরা সরল চোখ বা সরলাক্ষী দিয়ে কি করে? আলোক তীব্রতার পরিবর্তন অনুধাবন করে। বাবা এই পর্যন্ত কি বুঝতে পারছো? হ্যাঁ, একজন লেখছে ঘাসফড়িং এর প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে প্রায় 2000 ওমাটিডিয়াম থাকে। হ্যাঁ, ঘাসফড়িং এর প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে প্রায় 2000 ওমাটিডিয়াম থাকে। বাবা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো, আমি আর্থ্রোপোডার পরের পার্ট পড়াবো। পুরস্কারও দেবো রে বাবু, আগে ক্লাস করো। পুরস্কার পুরস্কার। এ পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছো এরা না? আর্থ্রোপোডা পর্বটা শেষ করে নিয়ে প্রশ্ন করব, রেডি থাকো সবাই, প্রশ্নের উত্তর দিবা। এই পর্বের প্রাণীদের রূপান্তর ঘটে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রূপান্তর ঘটে। কারো কারো রূপান্তর হলো অসম্পূর্ণ, কারো কারো রূপান্তর হলো সম্পূর্ণ। রূপান্তর মানে রূপের পরিবর্তন, মেটামরফোসিস। একটু মনে রেখো, ঘাসফড়িং, তেলাপোকা রূপান্তর অসম্পূর্ণ, মৌমাছি, প্রজাপতি রূপান্তর সম্পূর্ণ। অসম্পূর্ণ রূপান্তরে যে শিশু প্রাণী তৈরি হয় তার নাম নিম্ফ। সম্পূর্ণ রূপান্তরে যে শিশু প্রাণী তৈরি হয় তার নাম লার্ভা। লার্ভার সাথে তাদের পূর্ণাঙ্গ প্রাণীদের দৈহিক গঠনের মিল থাকে না। যেমন ধরো পূর্ণাঙ্গ ব্যাঙে লেজ নাই, শিশু ব্যাঙে লেজ আছে, তাহলে ওই শিশু ব্যাঙটাকে তুমি কি বলবো? লার্ভা। পূর্ণাঙ্গ ব্যাঙে লেজ নাই কিন্তু ব্যাঙের বাচ্চাগুলোতে লেজ আছে, তাহলে ওগুলাকে কি বলবো? লার্ভা। লার্ভার সাথে পূর্ণাঙ্গ প্রাণীদের মিল থাকে না, আর নিম্ফের সাথে পূর্ণাঙ্গ প্রাণীদের মিল থাকে। নিম্ফ শব্দের অর্থ তরুণী। তরুণী মানে যে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, পূর্ণাঙ্গ হয়নি। নিম্ফ মানে তরুণী। তরুণী মানে কি? পূর্ণাঙ্গ প্রাণীতে এখনো পরিণত হয়নি। আর লার্ভা মানে হলো ভূত। এ বলতো, ভূত মানুষ থেকে আলাদা নয়? ভূতের চেহারা বলো দেখি, ভূতের চেহারা কি মানুষের মতোই না মানুষ থেকে আলাদা? ভূতের চেহারা মানুষের মতো না মানুষ থেকে আলাদা? অবশ্যই ভূতের চেহারা মানুষ থেকে আলাদা। তো লার্ভাও তো পূর্ণাঙ্গ প্রাণী থেকে আলাদা, এই জন্য লার্ভা মানে ভূত। ভূত যেমন আমাদের চেয়ে দেখতে আলাদা,
লার্ভাও তো পূর্ণাঙ্গ প্রাণী থেকে আলাদা, এই জন্য লার্ভা মানে ভূত। আর লার্ভার পরের স্টেজ হলো কিন্তু পিউপা। পিউপা থেকে তৈরি হবে পূর্ণাঙ্গ প্রাণী। পিউপা মানে ডল বা পুতুল। মাটির পুতুল কিনছো না ছোটবেলায়? মাটির পুতুল নিষ্ক্রিয়, কি সুন্দর কাপড় টাপড় জামা কাপড় পরাই দিচ্ছিলা, পুতুলে পুতুলে বিয়ে দিচ্ছিলা। তো এই দশাতেও প্রাণী তার চারিদিকে একটা আবরণ তৈরি করে এর মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পিউপা দশাতেও একটা প্রাণী তার চারিদিকে একটা আবরণ তৈরি করে এর মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে ছোটবেলায় আমরা যে পুতুল কিনছি সেগুলো যেমন নিষ্ক্রিয়, কাপড় পরে দিচ্ছিলাম শরীরের চারিদিক দিয়ে, তেমনি পিউপা দশাতেও প্রাণীর চারিদিকে আবরণ থাকে, এর মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে তো ডল বা পুতুলের মতো, এই জন্য পিউপা। আবার শোনো, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রূপান্তর ঘটে। এদের রূপান্তর দুই রকম, অসম্পূর্ণ আর সম্পূর্ণ। অসম্পূর্ণ রূপান্তরে সৃষ্ট শিশু প্রাণীর নাম নিম্ফ। নিম থেকে পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হয়। সম্পূর্ণ রূপান্তরে তৈরি শিশু প্রাণীর নাম লার্ভা। লার্ভার পরের দশা পিউপা, তারপরে হয় পূর্ণাঙ্গ প্রাণী। আরশোলা ঘাস ফড়িঙ্গের রূপান্তর অসম্পূর্ণ। আরশোলা এবং ঘাস ফড়িঙ্গের রূপান্তর অসম্পূর্ণ, মৌমাছি এবং প্রজাপতি রূপান্তর সম্পূর্ণ। কেউ যদি বলো লার্ভা কেন তাদের পূর্ণাঙ্গ প্রাণীদের মতো হয় না, কারণ সম্পূর্ণ রূপান্তরের চেঞ্জ অনেক বেশি হয়। কেউ যদি বলো লার্ভা কেন পূর্ণাঙ্গ প্রাণীদের মতো হয় না, কারণ সম্পূর্ণ রূপান্তরের মাধ্যমে লার্ভা তৈরি হয়, এই রূপান্তরের চেঞ্জটা অনেক বেশি হয়, তাই লার্ভা পূর্ণাঙ্গ প্রাণী থেকে আলাদা হয়। তাহলে আমাদের এমসিকিউ আসতে পারে, কোন পর্বের প্রাণীতে পিউপা দশা দেখা যায়? আর্থ্রোপোডা। বাবার আমি এবার একটু প্রশ্ন করব, দেখি উত্তর দাও। আমি দুই তিনটা প্রশ্ন করব, দেখি উত্তর দাও। আর্থ্রোপোডারা ঘ্রাণ নেয় কিসের সাহায্যে? এদের বহিঃকঙ্কালের নাম কি? আর অসম্পূর্ণ রূপান্তরে মাধ্যমে সৃষ্ট শিশু প্রাণীর নাম কি? তিনটা উত্তর দাও। এদের বহিঃকঙ্কালের নাম কি? অসম্পূর্ণ রূপান্তরের মাধ্যমে তৈরি শিশু প্রাণীর নাম কি? অ্যান্টেনা দিয়ে এরা কি করে? উত্তর করো দেখি। আমি একটু চা পান করি, তোমরা একটু উত্তর দাও দেখি। আলিফ হাসান, শুভ, শুভ্র, শুভ ভালো উত্তর দিছ। সাথী, অ্যান্টেনা, পিউপা, ফারিয়া কবির লার্ভা। তাহলে ঘ্রাণ নাই অ্যান্টেনা দিয়ে অসম্পূর্ণ রূপান্তরে সৃষ্ট প্রাণী নিম্ফ হবে। বাবা লার্ভা লেখছো কেন একজন? আর বহিঃকঙ্কালের নাম কাইটিন নয়, কিউটিকল। এটা কাইটিন দিয়ে তৈরি। তাহলে অসম্পূর্ণ রূপান্তরে সৃষ্ট শিশু প্রাণীর নাম নিম্ফ। বহিঃকঙ্কাল কিউটিকল, যেটা কাইটিন দিয়ে তৈরি। আর ঘ্রাণ নাই অ্যান্টেনার সাহায্যে। ঘ্রাণ নাই অ্যান্টেনার সাহায্যে। সবাই সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ বাবারা, উল্টাপাল্টা করলা কেন? একজন কেন কমেন্ট করছো অসম্পূর্ণ রূপান্তরে সৃষ্ট শিশু প্রাণীর নাম কি? ধরো আমার একটা মামাতো ভাইয়ের নাম আছে রনি। সত্যি সত্যি কিন্তু অক রনি বলেই ডাকি, কিন্তু আমি মনে মনে ভাবি ওর নাম অনি। অক যদি আবার অনি কই তাহলে তো মন খারাপ করবি। আমার মামাতো ভাইয়ের নাম রনি, কিন্তু আমি মনে মনে ডাকি ওর নাম হলো অনি। তাহলে আমার উল্টাপাল্টা হয় না। অতে অসম্পূর্ণ রূপান্তর, নিতে নিম্ফ। অতে অসম্পূর্ণ রূপান্তর, নিতে নিম্ফ, অনি। তাহলে সম্পূর্ণ রূপান্তরে হবে লার্ভা। বুঝতে পারছো? এই তো সঠিক উত্তর দিচ্ছ। হাসিম শাহরিয়ার সঠিক উত্তর দিচ্ছ। রাশিদা ইসলাম, তাসনিম রহমান লিখছো নিম্ফ। ওকে, সঠিক উত্তর দিচ্ছ। আমরা এবার আর্থ্রোপোডা পর্বটা পড়ানো শেষ করে নিব। বাবারা মনোযোগ আছে না গেছে?
মনোযোগ আছে না গেছে? যদি যেয়ে থাকে তাহলে মনোযোগ ফেরত নিয়ে আসো। আহমেদ শাহরিয়ার, কিউটিকল, লিম্ফ, ওকে। তন্দ্রা, নিম্ফ, অ্যান্টেনা, কিউটিকল, ওকে। বা বলো, মনোযোগ আছে তো সবার না? আসি স্যার, ওকে ওকে। ইম্পর্টেন্ট পার্ট দেখো এবার আর্থ্রোপোডাদের, যেখান থেকে মেডিকেলে প্রশ্ন হচ্ছে। আর্থ্রোপোডাদের রেশন অঙ্গ, আর্থ্রোপোডাদের শ্বসন অঙ্গ, আর্থ্রোপোডাদের শ্রেণী। ইম্পর্টেন্ট পার্ট এবার মনোযোগ। যারা স্থলজ পতঙ্গ আর্থ্রোপোডা পর্বের, ওদের অধিকাংশরই রেচন অঙ্গের নাম মালপিজিয়ান নালিকা। তোমরা ঘাস ফড়িঙ্গেরও রেচন অঙ্গের নাম পড়েছিলে মালপিজিয়ান নালিকা, নালির চেয়ে ছোট তালে নালিকা। আরো জানো এই নামটা ওই যে ইতালির একজন চিকিৎসক আর জীববিজ্ঞানী আছে মার্সেলো মালপিজির নাম অনুসারে দিছে। আমাদের নেফ্রনে আছে মালপিজিয়ান অঙ্গ, আর এদের কিন্তু মালপিজিয়ান নালিকা। কারো কারো রেচন অঙ্গের নাম কক্সাল গ্রন্থি, যেমন মাকড়সা, কারণ এটা পায়ের কক্সার মধ্যে থাকে। তোমরা জানো ঘাস ফড়িঙ্গে পড়ছিলা পায়ের প্রথম অংশের নাম কক্সা বা কক্সা। তাহলে মাকড়সার রেচন অঙ্গ কিন্তু কক্সাল গ্রন্থি, কারণ পায়ের কক্সার মধ্যে আছে। ভাবে দেখো খালি পায়ের মধ্যে রেচন অঙ্গ, ভাবছো মাকড়সার পায়ের মধ্যে রেচন অঙ্গ, পায়ের কক্সার মধ্যে। এই যে চিংড়ি আছে না, চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি, কারণ এটা দেখতে সবুজ, গ্রিন গ্ল্যান্ড। এটা মেডিকেলে আসা প্রশ্ন। সবুজ গ্রন্থি কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গ? আর্থ্রোপোডা। এই সবুজ গ্রন্থির আরেকটা নাম হলো অ্যান্টেনারি গ্রন্থি, কারণ এটা অ্যান্টেনার মধ্যে থাকে। এটারই আরেকটা নাম ম্যাক্সিলারি গ্রন্থি। বইয়ে যা লেখা থাকে থাকুক, যেভাবে লেখা থাকুক, এমন ভাবে লেখা আছে মনে হয় সবুজ গ্রন্থি আলাদা জিনিস, অ্যান্টেনারি গ্রন্থি আলাদা, ম্যাক্সিলারি গ্রন্থি আলাদা, এই টাইপের লেখা আছে, মনে হয় যে তিনটা তিন রকম জিনিস। তাহলে সবুজ গ্রন্থি, অ্যান্টেনারি গ্রন্থি, ম্যাক্সিলারি গ্রন্থি সেম জিনিস। তাহলে আর্থ্রোপোডা পর্বের কারো কারো রেচন অঙ্গ কক্সাল গ্রন্থি, যেমন এটা মাকড়সার পায়ের কক্সার মধ্যে থাকে। চিংড়ির ক্ষেত্রে আবার রেচন অঙ্গ সবুজ কালারের, তাই ওটা সবুজ গ্রন্থি। অ্যান্টেনার মধ্যে আছে, অল্প একটু আগে অ্যান্টেনা পড়াচ্ছি, অ্যান্টেনার মধ্যে আছে দেখে এটা অ্যান্টেনারি গ্রন্থি। আর অ্যান্টেনার নিচের দিকে আছে ম্যাক্সিলা, অ্যান্টেনার নিচের দিকে আছে ম্যাক্সিলা, তাই আমরা অ্যান্টেনারি গ্রন্থিকে ম্যাক্সিলারি গ্রন্থিও বলতে পারি। গুগল সার্চ করে দেখো, গুগল সার্চ করে দেখো, অ্যান্টেনারি গ্রন্থি আর ম্যাক্সিলারি গ্রন্থি সেম জিনিস। বইয়ে মনে হয় কমা দিছে সম্ভবত, মানে দেখলে মনে হয় যে দুটো আলাদা জিনিস, না সেম জিনিস। তাহলে আর্থ্রোপোডা পর্বের স্থলজ যারা, তাদের রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা, যেমন ঘাস ফড়িঙ্গে পড়ছো। কারো কারো কক্সাল গ্রন্থি পায়ের কক্সার মধ্যে আছে, এটা কার? মাকড়সার। কারো কারো সবুজ গ্রন্থি, এই কারো কারোটা কে? চিংড়ি। সবুজ গ্রন্থিরই অন্য নাম অ্যান্টেনারি গ্রন্থি, নাহলে ম্যাক্সিলারি গ্রন্থি, বলে দিলাম, কোনো কথা হবে না এটা নিয়ে আর। শ্বসন অঙ্গ, যারা স্থলজ তাদের শ্বসন অঙ্গ ট্রাকিয়া, ট্রাকিয়াই প্রধান শ্বসন অঙ্গ। তোমরা পড়ছো ঘাস ফড়িঙ্গের প্রধান শ্বসন অঙ্গ ট্রাকিয়া। কারো কারো ফুলকা, কারো কারো মানে যারা মানে জলে থাকে। আর্থ্রোপোডা পর্বের যারা স্থলে থাকে তাদের শ্বসন অঙ্গ ট্রাকিয়া, যারা জলে থাকে তাদের ফুলকা। চিংড়ির ক্ষেত্রে একটু মনে রাখবা বুক গিল। বুক মানে কি? বই। গিল মানে কি? ফুলকা, বই ফুলকা। মানে এদের ফুলকার ফিলামেন্ট, ফিলামেন্ট চেনো তো, এই যে চিরুনির দাঁতের মতো, এদের ফুলকা ফিলামেন্ট গুলো বইয়ের পাতার মতো, সেজন্য বই ফুলকা। মাকড়সা আবার বুক লাং। লাং মানে কি? ফুসফুস।
বই ফুসফুস, মানে এদের ফুসফুসের মধ্যে আবার বইয়ের পাতার মতো রক্তজালিকা সমৃদ্ধ অংশ আছে। চিংড়ির ফুলকার মধ্যে বইয়ের পাতার মতো ফুলকা ফিলামেন্ট আছে, তাই ওটা বই ফুলকা, বুকগিল। চিংড়ির ফুলকাতে বইয়ের পাতার মতো অংশ আছে, ফুলকা ফিলামেন্ট আছে, তাই ওদেরটা বই ফুলকা, বুকগিল। আর মাকড়সার ক্ষেত্রে ফুসফুসের মধ্যে বইয়ের পাতার মতো রক্তজালিকা সমৃদ্ধ অংশ আছে, তাই ওদেরটা বই ফুসফুস, বুক লাং। আত্মবোধা পর্বের শেষ কথা, এদের 4টা শ্রেণী মনে রেখো। এক, অ্যারাকনিডা। তোমরা ইতিহাসটা জানো সবাই, গ্রিক মিথ অনুসারে অ্যারাকনি একজনের নাম, একজন মানুষ, সে সুতা দিয়ে বিভিন্ন চিত্রকর্ম বানাতো। অ্যারাকনি একজন মানুষ যে সুতা দিয়ে বিভিন্ন চিত্রকর্ম বানাতো। বানাতে বানাতে সে যখন অনেক অহংকারী হয়ে গেছিল, তখন একটা দেবী অ্যাথেনা কি করছিল, এই অ্যারাকনিক অভিশাপ দিছিল। সেই অভিশাপে অ্যারাকনি এখন আর মানুষ নয়, উই হয়ে গেছে স্পাইডার। এই যে মানুষ অ্যারাকনি স্পাইডার হলো, স্পাইডার হওয়ার পরে ওই যে সুতা দিয়ে চিত্রকর্ম বানানোর বৈশিষ্ট্য ত্যাগ করেনি, এখন ওরা সুতা বানায়, সুতা দিয়ে জাল বানায়। তো তোমরাই বলো তো অ্যারাকনিডা শ্রেণীর উদাহরণ তাহলে কি বলবা? স্পাইডার। তাহলে অ্যারাকনি একজন মানুষ ছিল গ্রিক মিথোলজি অনুসারে, সুতা দিয়ে চিত্রকর্ম বানাতো। অ্যাথেনা দেবীর অভিশাপে অ্যারাকনি মাকড়সা হয়ে গেছে। তাহলে অ্যারাকনিডা শ্রেণীর উদাহরণ কি দিবা? মাকড়সা। 2, মেলাকোস্ট্রাকা। মেলাকোস্ট্রাকা, মেলাকোস মানে সফট বা নরম, অস্ট্রাকা মানে খোলক, তাহলে এদের নরম খোলক আছে। মেলাকোস্ট্রাকা শ্রেণী, এদের নরম খোলক, মানে কিউটিকলটা নরম। উদাহরণ কি দিবা তাহলে? অবশ্যই চিংড়ি দিবা, চিংড়ির খোলকটা কিন্তু অনেক শক্ত নয়। 3, ডিপ্লোপোডা। বাবারা বলো তো ডিপ্লো মানে কি? ডাবল। পোডা মানে কি? পা। তো যাদের ডাবল ডাবল পা, জোড়ায় জোড়ায় পা, শ্রেণীর নাম দিবা ডিপ্লোপোডা। উদাহরণ শতপদী। শতপদীর 100টা পা না থাকুক, কিন্তু নাম শতপদী, তার মানে 50 জোড়া পা আছে, তাহলে শতপদী ডিপ্লোপোডা শ্রেণীর। 4 নাম্বার শ্রেণীর নাম দিবা ইনসেক্টা। এই শ্রেণীর উদাহরণ কি দিবা? তেলাপোকা। তেলাপোকারও 3 জোড়া পা, জোড়ায় জোড়ায় পা, কিন্তু ওর শ্রেণী ইনসেক্টা, কারণ ইনসেক্ট, ও একটা ইনসেক্ট। রিপিট করি, মনোযোগ আছে না? আছে। আমি আবার রিপিট করে দিচ্ছি, এবার ঝরঝরা করো, আত্মস্থ করো। আত্মপড়াও শেষ। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব পড়বো, একাইনোডার্মাটা, যেখান থেকে অনেকগুলো কথা অনেকের বুঝতে প্রবলেম হয়। লাস্ট পর্যন্ত থেকে তোমরা যারা আসো, আমি আরেকবার রিপিট করতেছি, স্লো বলতেছি। আর্থ্রোপোডাদের স্থলজ, যারা স্থলে থাকে, ওদের রেচনাঙ্গ মালপিজিয়ান নালিকা। মাকড়সার ক্ষেত্রে রেচনাঙ্গের নাম কক্সাল গ্রন্থি, পায়ের কক্সার মধ্যে আছে। চিংড়ির ক্ষেত্রে রেচন অঙ্গটা সবুজ, তাই ওটাকে সবুজ গ্রন্থি বলে। এটা অ্যান্টেনার মধ্যে থাকে দেখে অ্যান্টেনারি গ্রন্থিও বলে। আর অ্যান্টেনার একটু নিচের দিকে তো ম্যাক্সিলা বা সোয়াল আছে, এই জন্য এটাকে ম্যাক্সিলারি গ্রন্থিও বলে। ক্লিয়ার হয় ভাই? তাহলে স্থলজ পতঙ্গ যারা, এদের রেচনাঙ্গ মালপিজিয়ান নালিকা। মাকড়সার পায়ের কক্সার মধ্যে রেচনাঙ্গ আছে দেখে কক্সাল গ্রন্থি বা কক্সাল গ্রন্থি। চিংড়িরটা সবুজ গ্রন্থি। সবুজ গ্রন্থিরই আরেকটা নাম অ্যান্টেনারি গ্রন্থি, ওটারই আরেকটা নাম ম্যাক্সিলারি গ্রন্থি। শ্বসন অঙ্গ যারা স্থলজ প্রাণী আর্থ্রোপোডা পর্বের, ওদের প্রধান শ্বসন অঙ্গ ট্রাকিয়া। কি কিয়া? ট্রাকিয়া। যারা জলজ, ওদের ফুলকা। তাহলে যারা স্থলজ, ওদের শ্বসন অঙ্গ হলো কি? ট্রাকিয়া। যারা জলজ, ফুলকা। চিংড়িও জলজ,
ওদেরও ফুলকা, তবে একটু বিশেষ টাইপের ফুলকা, বই ফুলকা, বুকগিল। মানে ওদের ফুলকাতে চিরুনির দাঁতের মতো ফুলকা ফিলামেন্ট নাই, বইয়ের পাতার মতো ফুলকা ফিলামেন্ট আছে। রুই মাছ যদি পড়ে থাকে আমরা ফুলকা ফিলামেন্ট চিনি, কিন্তু চিংড়ি শ্বসনাঙ্গ বুকগিল মানে বই ফুলকা, কারণ ওদের ফুলকাতে বইয়ের পাতা সদৃশ্য অংশ আছে। মাকড়সা হলো বুকলাং মানে বই ফুসফুস, কারণ ওদের ফুসফুসে বইয়ের পাতা সদৃশ্য অংশ আছে। শ্রেণী 4টা মনে রাখো, তোমাদের লেভেলে 4টা দিয়েছে, অ্যারাকনিডা, মেলাকোস্ট্রাকা, ডিপ্লোপোডা, ইনসেক্টা। অ্যারাকনিডা, মেলাকোস্ট্রাকা, ডিপ্লোপোডা, ইনসেক্টা। মনে না থাকলে আঙ্গুলে গনে 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 মনে থবা, 3-4 বার উচ্চারণ করবা। অ্যারাকনিডা, মেলাকোস্ট্রাকা, ডিপ্লোপোডা, ইনসেক্টা। অ্যারাকনিডা, মেলাকোস্ট্রাকা, ডিপ্লোপোডা, ইনসেক্টা। 4টা শ্রেণীতে 4টা উদাহরণ বলছি, তবে বইয়ে আরো উদাহরণ আছে, দেখে নিবা। এবার সত্যি সত্যি আমাকে টেলমি 8টা পর্ব তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো বাবা? এরা কি বুঝতে পেরেছে? একটু কমেন্টে জানাও। আর বোঝা উচিত ছিল। আমি এবার প্রশ্ন করব, তোমরা উত্তর দাও, সবাই উত্তর দিবা মনোযোগ দিয়ে। মাকড়সার রেচনাঙ্গ আর শ্বসনাঙ্গের নাম, চিংড়ির রেচনাঙ্গ আর শ্বসনাঙ্গের নাম, দেখে উত্তর দাও, ইম্পর্টেন্ট। স্পাইডারের রেচনাঙ্গ আর শ্বসনাঙ্গের নাম, চিংড়ির রেচনাঙ্গ আর শ্বসনাঙ্গের নাম। কে কে উত্তর করতে পারবে উত্তর করো। মাকড়সা এবং চিংড়ি রেচনাঙ্গ আর শ্বসনাঙ্গের নাম লেখো। জি স্যার করো না, উত্তর দাও। আমি উত্তর দেখতেছি, উত্তর করো। বাপরে পণ্ডিতের এবারে। মাকড়সা এবং চিংড়ি রেচনাঙ্গ আর শ্বসনাঙ্গের নাম লেখো দেখি, কে কে পারে। হু গিভ মি পড়া, কে কে পড়া দিতে পারো। আজমল লেখছো কক্সাল বুকলাং, কার সেটা একটু উল্লেখ করো রে বাবা, একটু উল্লেখ করে লেখো। কক্সাল গ্রন্থি আর বুকলাং কার? ভিডিও কোয়ালিটি সুপার হয়েছে, ক্লাসের কোয়ালিটি কেঙ্কা হচ্ছে সেটা কয় না। এই ক্লাসের কোয়ালিটি কেঙ্কা সেটা কও। স্পাইডারের হ্যাঁ উল্লেখ করে লেখছো নামিরা। এ শোষণ অঙ্গ লেখছো কেন? এ তোমার মার হবি কিন্তু। তুমি কুমান একজন লেখছে শোষণ অঙ্গ, এ শোষণ কি? এই শোষণ লয় তো, এটা তো অ্যাবজর্পশন। আমি শ্বসন অঙ্গ করছি, শ্বসন রেসপিরেশন, শ্বসন অঙ্গ, শ্বসন অঙ্গ, শোষণ লয়। দেখতেছি, আমি দেখতেছি উত্তর। ওকে ওকে, সবার সঠিক উত্তর দিচ্ছে সবাই, সাবাস সাবাস। এক ঝরঝরা করে পড়বা। ফাইন লাগলো তোমার কথা বারে। এর আপিত মনে হয় করছো, ক্লাসের কোয়ালিটি তো আগে থেকে ফাইন, সুন্দর। ওকে, সঠিক উত্তর দিচ্ছ তোমরা। সঠিক উত্তর দেওয়ার জন্য পুরস্কার পাবা। কি পুরস্কার দেবো, টাকা বসায় নাই কও, কিন্তু পুরস্কার পাবা, যাও। যে নেই হোক না, পুরস্কার দেবো নি সঠিক উত্তর যারা দিচ্ছ, বেশি বেশি উত্তর যারা দিচ্ছ। ওকে বাবা, আমরা আজকে কেন ডারমাটা পর্ব পড়ব, আমরা আরো 20টা মিনিট পড়ব, 10টা 10 পর্যন্ত পড়ব। তোমরা সাথে আছো কিনা বলো। আইব ভাই বলছে জি স্যার সাথে আছে। হ্যাঁ উত্তর দিচ্ছ। গরিবস গরিবস। আচ্ছা বাবা, তোমরা যদি থাকো আমি একাইনো ডারমাটা পর্ব পড়াবো এবার। আর
মঙ্গলবার 8:30টায় ক্লাস হবে, আমি কর্ডাটা পর্ব পড়াবো, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা পর্ব। বাসায় কিন্তু এগুলো আরেকবার পড়বা, বুঝে বুঝে পড়বা, একটা বেসিক ক্লিয়ার ঝরঝরা করবা পড়া। হ্যাঁ, দোয়া পুরস্কার দেবো, তাসিন ঠিক কথা কছো। পুরস্কারটা হবে দোয়া। ফাইন ফাইন বুদ্ধি দিছো। ওকে, আমরা শুরু করলাম একাইনো ডার্মাটা পর্ব। আমরা ধীরস্থির হই, মনোযোগ ফেরত নিয়ে আসি। বাবারা, একাইনো বা একাইনস মানে কি? কাঁটা। ডার্ম মানে কি? ত্বক। এটা মানে কি? বহন করা। তো একাইনো ডার্মাটা পর্বের প্রাণীরা দেহের ত্বকে কাঁটা বহন করে। মানে মূল বিষয়টা হলো এদের ত্বকের নিচে বা চামড়ার নিচে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি এরকম একটা প্লেট আছে। এই প্লেটটা হলো এদের অন্তকঙ্কাল। আর এখান থেকে তৈরি হয় যে কাঁটা, এই যে কাঁটা যেগুলা, এই কাঁটাগুলো এদের বহিঃকঙ্কাল। আচ্ছা, চিকন করে লিখতে হবে। ওকে, তাহলে বাবারা লেখা ইয়ে হয়ে যাচ্ছে না? ওকে, আচ্ছা লাও, এদের যে ত্বকের নিচে প্লেট আছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, এই প্লেটটা এদের অন্তকঙ্কাল। আর এই প্লেট থেকে যেগুলা কাঁটা তৈরি হয় সেগুলা বহিঃকঙ্কাল। এবং কিছু কাঁটা আছে চিমটার মতো, এরকম চিমটার মতো। তাহলে কিছু কাঁটা আছে এরকম চিমটার মতো, মনে রেখে ওদের নাম পেডিসিলারি। পেডিসিলারি মানে পা। পেডিসিলারি মানে কি? ছোট পা। এটা ছোট পায়ের মতো। তাহলে একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেহের ত্বকে কাঁটা আছে, কাঁটাগুলো বহিঃকঙ্কাল। কাঁটাগুলোও ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। কাঁটাগুলো যে প্লেট থেকে তৈরি হচ্ছে, প্লেট এদের অন্তকঙ্কাল। কিছু বিশেষ ধরনের কাঁটা আছে যেগুলা চিমটার মতো, নাম পেডিসিলারি। পেডিসিলারি বা পেডিসেল মানে ছোট পা। বাবারা বলো তো, এই পর্বের প্রাণীরা কেমন হবে অঙ্গতন্ত্র মাত্রার? এই পর্বের প্রাণীরা কেমন হবে ইউসিলোমেট? সিলোমেট। এই পর্বের প্রাণীরা কেমন হবে ত্রিস্তরী বা ত্রিভ্রূণস্তরী? এরা ত্রিভ্রূণস্তরী হবে, ইউসিলোমেট হবে, অঙ্গতন্ত্র মাত্রার হবে। কারণ বারবার বারবার বলতেছি, প্লাটিয়েল মিন্থিস থেকে কর্ডাটা যত পর্ব আছে সব বলবো ত্রিভ্রূণস্তরী। নেমাটোডা থেকে কর্ডাটা সব পর্ব বলবো অঙ্গতন্ত্র মাত্রার। মলাস্কা থেকে কর্ডাটা সব পর্ব বলবো ইউসিলোমেট প্রাণী, এগুলা পর্বের প্রাণী। তাহলে এই তিনটা কমন কথা। তাহলে ইউসিলোমেট, অঙ্গতন্ত্র মাত্রার এবং ত্রিস্তরী। এদের লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম। লার্ভাটাকে লম্বালম্বি দুইটা সমান অংশে ভাগ করতে পারবে। কিন্তু লার্ভাটা যখন পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যাবে, তখন কিন্তু এরা হয়ে যাবে পঞ্চরীয় প্রতিসম। দেখো তারা মাছ, দেখো স্টারফিশ, যদিও সত্যিকার অর্থে ফিশ নয়, তুমি এর দেহটাকে কিন্তু 5টা সমান অংশে ভাগ করতে পারবে। পঞ্চরীয় প্রতিসম। প্রতিসাম্য তো চেঞ্জ হয়। প্রশ্ন কেন চেঞ্জ হয়? লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম, অথচ লার্ভা পূর্ণাঙ্গ প্রাণী হয়ে গেলেই লার্ভাটা হয়ে যায় পঞ্চরীয় প্রতিসম। কেন পঞ্চরীয় প্রতিসম হলে লাভ? তো দেখো
এই যে স্টারফিশ পঞ্চরীয় প্রতিসম, 5টা বাহু, এ পঞ্চরীয় প্রতিসম হওয়ার কারণে সব দিকে চলাচল করতে পারবে, যখন যেদিকে মন চাইবে ওই দিকে যাবে, সব দিক থেকে উদ্দীপনা গ্রহণ করতে পারবে। তো যদি বলো লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম, পূর্ণাঙ্গ প্রাণী কেন পঞ্চরীয় প্রতিসম? পঞ্চরীয় প্রতিসম হলে লাভ আছে, সব দিকে যেতে পারবে, সব দিক থেকে উদ্দীপনা নিতে পারবে। এটাই একমাত্র পর্ব যে পর্বের সব প্রাণী মুক্তজীবী, একটাও পরজীবী নয়, ফ্রি লিভিং অ্যানিমেল, মুক্তভাবে বেঁচে থাকে, জীবন ধারণের উপর অন্যের উপর নির্ভরশীল নয়, সবাই মুক্তজীবী। এটা একমাত্র পর্ব যে পর্বের সমস্ত প্রাণী সামুদ্রিক। মনে রাখো এই দুইটা ইম্পর্টেন্ট। তাহলে একাইনোডার্মাটা পর্বের সব প্রাণী সামুদ্রিক, সবাই মুক্তজীবী। যদি বলো কেন সবাই সামুদ্রিক, কেন এরা মিঠা পানিতে থাকে না, এটা বুঝে দিয়ে আমি রিপিট করবো, এতটুকু পড়া ধরবো, মনোযোগ। বাবারা, সমুদ্রের পানিতে লবণের পরিমাণ আর এদের দেহে লবণের পরিমাণ সমান সমান, ফলে সমুদ্রের পানি এদের দেহে ঢোকে না বা দেহ থেকে পানি সমুদ্রেও বের হয়ে যায় না। কিন্তু যদি এদেরকে মিঠা পানিতে আনো, মিঠা পানিতে তো লবণ নাই, এদের দেহের মধ্যে লবণ আছে, তাহলে অসমোসিস যারা বোঝো, অবিশ্রবণ যারা বোঝো, বলো তো মিঠা পানিতে লবণ নাই, দেহের মধ্যে লবণ আছে, তাহলে মিঠা পানিতে যদি এদেরকে আনি, মিঠা পানি এদের শরীরের মধ্যে ঢুকে যাবে না? পানির চাপে এদের কোষগুলো, এদের দেহ ফেটে এরা মারা যাবে না? এই মারার ভয়, মরে যাওয়ার ভয় কান্না আছে, এরা যেন না মরে সেই জন্যই সমুদ্রে থাকে। আবার সমুদ্রের পানিতে লবণের পরিমাণ আর এদের দেহে লবণের পরিমাণ সেম সেম, ফলে ওখানে অবিশ্রবণ হয় না, সমুদ্রের পানি এদের দেহে ঢোকে না। কিন্তু মিঠা পানিতে যদি আনো, মিঠা পানিতে তো, স্বাদু পানিতে তো লবণ নাই, আর এদের দেহে লবণ আছে এই প্রাণীগুলোর দেহে, তাহলে মিঠা পানিতে আনলে অসমোসিস প্রক্রিয়ায় পানি তো এদের দেহে ঢুকবে, লবণের দিকে ঢুকবে, পানি দেহের মধ্যে ঢুকলে তো পানির চাপে দেহ ফেটে এরা মারা যাবে। এই জন্যই মিঠা পানিতে আসে না, কারণ মিঠা পানিতে এরা অসমোসিস মানে অবিশ্রবণটা রেগুলেট করতে পারে না, অসমো রেগুলেশনে অক্ষম। বইয়ে লেখছে এরা মিঠা পানিতে অসমো রেগুলেশনে অক্ষম, তাই মিঠা পানিতে নাই। অসমো রেগুলেশনে অক্ষম মানে অসমোসিসটা রেগুলেট করতে পারবে না, অবিশ্রবণটা নিয়ন্ত্রণ করতে পারবে না, এদের দেহে পানি ঢুকে এরা মারা যাবে, এই জন্যই এরা মিঠা পানিতে থাকে না। বাবারা রিপিটস, রিপিটের সময় ঝরঝরা করে শুনবা, মনোযোগ বাড়াবা। এই পর্বের প্রাণীদের চামড়ার নিচে আছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি প্লেট, প্লেট এদের অন্তঃকঙ্কাল। এই প্লেট থেকে তৈরি হয় যেগুলা কাঁটা, এগুলা এদের বহিঃকঙ্কাল। তাহলে এই প্লেট এদের অন্তঃকঙ্কাল, এখান থেকে যে কাঁটা তৈরি হয় এগুলা বহিঃকঙ্কাল। বাবারা, কিছু কিছু কাঁটা আছে এরকম চিমটার মতো, এগুলোর নাম পেডিসিলারি। কি উল্টাপাল্টা কমেন্ট করতেছে কেউ? ওকে ওকে। তাহলে এদের কিছু কাঁটা চিমটার মতো, নাম পেডিসিলারি। এই পর্বের প্রাণীরা অঙ্গতন্ত্র মাত্রার, ইউসিলোমেট, ত্রিস্তরী বা ত্রিভ্রূণস্তরী। এটাই একমাত্র পর্ব যে পর্বের সব প্রাণী মুক্তজীবী, সব প্রাণী সামুদ্রিক। সব প্রাণী কেন সামুদ্রিক? এরা মিঠা পানিতে অসমোসিসটা রেগুলেট করতে পারে না, অসমো রেগুলেশনে অক্ষম, মিঠা পানিতে আসলে এদের দেহে পানি ঢুকবে, পানির চাপে দেহ ফেটে এরা মারা যাবে, তাই মিঠা পানিতে থাকে না, এরা মিঠা পানিতে অসমো রেগুলেশনে অক্ষম। তাহলে বাবারা, এই পর্বের সব প্রাণী মুক্তজীবী এবং সামুদ্রিক, এরা অঙ্গতন্ত্র মাত্রার, ইউসিলোমেট, ত্রিভ্রূণস্তরী। এদের যে প্লেট আছে এটা অন্তঃকঙ্কাল, প্লেট থেকে যে কাঁটা তৈরি হয় এটা বহিঃকঙ্কাল। কিছু কাঁটা আছে চিমটার মতো, ওগুলোর নাম পেডিসিলারি। লার্ভা এদের দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চঅরীয় প্রতিসম।
পূর্ণাঙ্গ প্রাণী কেন পঞ্চঅরীয় প্রতিসম? কারণ পঞ্চঅরীয় প্রতিসম হলে লাভ আছে, সব দিকে যেতে পারবে, সব দিক থেকে উদ্দীপনা গ্রহণ করতে পারবে। বাবারা বলো তো এ পর্যন্ত সবাই বুঝতে পারছো কি না? তাহলে আমি পরের পার্টটা পড়াবো। তাহলে বলো তো, তুমি একজন লেখছো দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়েও তুমি সব দিকে যেতে পারো, তোমার পঞ্চঅরীয় প্রতিসম হওয়ার লাভ নাই। তোমার গঠন আর এই পর্বের প্রাণীদের গঠন তো একরকম নয় রে বাবা, তোমার গঠন আর এই পর্বের প্রাণীদের গঠন একরকম নয়। ওকে বাবা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? একাইনো অর্থ কি লেখছি? কাঁটা, স্পাইন। একাইনো মানে কাঁটা, চন্দ্রবিন্দু দেয়নি, আচ্ছা দিন উলাও। একাইনো মানে স্পাইন বা কাঁটা। সবাই বুঝতে পারছো এ পর্যন্ত? আমি তোমাদের কাছ থেকে এক্ষুনি একটা উত্তর চাই, এক্ষুনি আমাকে একটা উত্তর দিবা। এই পর্বের প্রাণীরা মিঠা পানিতে কেন থাকে না? সবাই সামুদ্রিক কেন? উত্তর করো। একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা সবাই কেন সামুদ্রিক, মিঠা পানিতে কেউ কেন থাকে না? উত্তর দাও, আমি দেখব। অ্যাম্বুলাক্রাল গ্রুপ এখনো পড়াইনি, পড়াবো, ওখানে আগে যাইও না, আলিফ হাসান শুভ পড়াবো ওগুলা। আচ্ছা বলো, একটু উত্তর দাও তো দেখি, উত্তর শুনবো। এই পর্বের প্রাণীরা কেন মিঠা পানিতে বসবাস করে না, সবাই কেন সামুদ্রিক? দেখে এহসানুল উত্তর লিখছো, হানিফ উত্তর লিখছো, সালমান ফার্সি উত্তর লিখছো, অনেকে উত্তর লিখতেছ, সানিয়া বিথিফাল, হুমায়রা বিনতে। হ্যাঁ, মিঠা পানিতে অসমোসিস রেগুলেট করতে পারে না, অসমোসিস রেগুলেট করতে পারে না, অসমো রেগুলেশনে অক্ষম, তাই এরা সবাই সমুদ্রে থাকে। ওকে বাবার 10 মিনিট কি ক্লাস করতে পারবা তোমরা? আর 10 মিনিট, আর 10টা মিনিট যদি ক্লাস করতে পারো তাহলে আমি এই পর্বটা পড়ানো শেষ করে দেই। আচ্ছা তোমরা পারো পারো, না পারো না পারো বাবা, আমি পর্বটা পড়ানো শেষ করে দিব। মনোযোগ, খেয়াল রাখো সবাই। ধরো এটা একটা স্টারফিশ, চিত্র ভালো না হলেও বুঝে নিও। ধরো এই সাইডে আছে মুখ ছিদ্র, এদের শরীরের যেদিকে মুখ ছিদ্র থাকে ওটা মৌখিক তল বা ওরাল তল। যে পাশে মুখ ছিদ্র আছে ওটা মৌখিক তল বা কি বলবা? ওরাল তল। ওরাল মানে কি? মুখ। ওই যে টুথব্রাশ কেন ওরাল বি, ওরাল মানেই মুখ। আর এর অপোজিট, যে পাশে মুখ ছিদ্র আছে তার অপোজিট পাশ হলো অ্যাব ওরাল। কি বলবা? অ্যাব ওরাল তল। তাহলে বলো দেখি, এদের শরীরের যেদিকে মুখ ছিদ্র আছে ওটা কি তল বলবা? মৌখিক তল বা ওরাল তল। আর যে তল তুমি দেখতে পাচ্ছ না ওই পাশে, অপোজিট পাশে, ওটা হলো অ্যাব ওরাল, বিমৌখিক তল। যে তলে মুখ ছিদ্র আছে ওটা মৌখিক তল, অপোজিটে বিমৌখিক তল, অ্যাব ওরাল তল। বাবারা এদের মৌখিক তলে 5টা গর্ত আছে বা খাদ আছে। এগুলা খাদ বা গর্তকে আমরা বলবো অ্যাম্বুলাক্রাল খাদ। কি বলবো? অ্যাম্বুলাক্রাল গ্রুপ বা অ্যাম্বুলাক্রাল খাদ। অ্যাম্বুলাক্রাল খাদ বা গ্রুপ। তাহলে এদের মৌখিক তলে 5টা অ্যাম্বুলাক্রাল গ্রুপ আছে। অ্যাম্বুলাক্রাল মানে রাস্তা, হাঁটাহাঁটি করার রাস্তা।
প্রশ্ন, এই রাস্তাতে কে হাঁটাহাঁটি করে? যে তলে মুখ ছিদ্র আছে ওটা মৌখিক তল, অপোজিটটা বিমৌখিক তল। মৌখিক তলে 5টা অ্যাম্বুলাক্রাল গ্রুভ আছে বা অ্যাম্বুলাক্রাল খাদ আছে। অ্যাম্বুলাক্রাল মানে রাস্তা। প্রশ্ন, এই রাস্তা দিয়ে কেডা হাঁটে? মনোযোগ। এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা পানি সংবহন তন্ত্র আছে। দেখো, পানি সংবহন তন্ত্রের একটু ছোট করে চিত্র দেখো। পানি সংবহন তন্ত্রের এই যে এটা হলো বলয় নালী। এই বলয় নালী থেকে তৈরি হয় অরিয় নালী। আবার দেখো, আমি একটু নাম লিখি, এখানে একটু মনোযোগ বাড়াতে হবে তোমাদের। এই যে এটা হলো বলয় নালী। বলয় নালীর থেকে তৈরি হচ্ছে এই যে এটা হলো অরিয় নালী। অরিয় নালীর সাথে যুক্ত থাকে নালিকা পদ। আমি একটা নালিকা পদ দিলাম, কিন্তু নালিকা পদ অনেক থাকবে। আর ধরো এইটা এস অক্ষরের মতো একটা নালী, এই যে এখানে আছে ছিদ্র, এটার নাম ম্যাড্রিপোরাইট। আবার দেখো, এদের দেহে পানি সংবহন তন্ত্র আছে। পরিফিরাদের তো পড়ছো নালী তন্ত্র, কিন্তু এদের পানি সংবহন তন্ত্র। পানি সংবহন তন্ত্রের অংশ কি কি ভালো করে শুনবা। এই যে গোলাকার একটা নালী, এটা বলয় নালী। এখান থেকে তৈরি হচ্ছে এই যে এগুলা হলো অরিয় নালী। আর অরিয় নালীর সাথে যুক্ত থাকবে অসংখ্য নালিকা পথ। এই যে এইটা হলো ম্যাড্রিপোরাইট। আর এই যে এসের মতো এটা হলো পাথর নালী। এসের মতো যে নালীটা ওটা কি বলতো? পাথর নালী। অনেক শক্ত, সেই জন্য বলে পাথর নালী। দেখো, এদের মুখ ছিদ্রের চারিদিক দিয়ে পানি সংবহন তন্ত্রের বলয় নালীটা অবস্থান করে। এই যে এটা বলয় নালী। আর এখান থেকে তৈরি অরিয় নালীটা অ্যাম্বুলাক্রাল গ্রুপের মধ্যে অবস্থান করে। এই যে অ্যাম্বুলাক্রাল মানে হলো রাস্তা, ওই রাস্তার মধ্যে কে থাকে, কে চলাচল করে? অরিয় নালী। আর অরিয় নালীর সাথে অসংখ্য নালীপথ বা নালিকা পদ আছে। আমি এই যে একটা নালিকা পদ দিলাম। ধরো এই যে এটা এস আকৃতির পাথর নালী, এর সাথে এখানে এটা কি ম্যাড্রিপোরাইট। আবার দেখো, পানি সংবহন তন্ত্রের যে বলয় নালী, এটা মুখ ছিদ্রের চারিদিক দিয়ে। এখান থেকে তৈরি অরিয় নালীগুলো এই যে দেখো অ্যাম্বুলাক্রাল গ্রুপের মধ্যে থাকে। অরিয় নালীর সাথে এই যে এটা কি নালীপথ। এই যে এস এর মতো এই নালীটা হলো পাথর নালী, আর এই যে এটা ম্যাড্রিপোরাইট। তাহলে বলতো, অ্যাম্বুলাক্রাল গ্রুপের মধ্যে কে হাঁটে, কে থাকে? পানি সংবহন তন্ত্রের অরিয় নালী। দেখো, এই ম্যাড্রিপোরাইট দিয়ে বলয় নালীতে পানি প্রবেশ করে। পানির সাথে খাদ্য, অক্সিজেন এগুলা প্রবেশ করে। ম্যাড্রিপোরাইট দিয়ে পানির সাথে খাদ্য, অক্সিজেন এই যে পাথর নালী দিয়ে বলয় নালীতে যায়। তারপরে এই খাদ্য, অক্সিজেন কোষে কোষে যায়। কোষের কার্বন ডাই অক্সাইড আর বর্জ্য পানিতে আসে। তারপর কার্বন ডাই অক্সাইড আর বর্জ্য মিশ্রিত পানি এই অরিয় নালী দিয়ে, নালীপথ দিয়ে বাইরে বের হয়ে যায়। তাহলে দেখো তো, নালিকা পথ দিয়ে পানির সাথে কি বের হয়ে যায়? কার্বন ডাই অক্সাইড। সেই জন্য নালিকা পদের একটা কাজ আমরা বলতে পারি, এরা শ্বসনে সাহায্য করে। নালিকা পথ দিয়ে বর্জ্য বের হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি নালিকা পথ রেচনে সাহায্য করে, কারণ এদের কোনো রেচন তন্ত্র নেই। নালিকা পদ যেহেতু পদ, তাহলে অবশ্যই এটা চলনে সাহায্য করে। আবার শোনো এই পার্ট, এবারই শেষবার বুঝতে হবে। যে তলে মুখ ছিদ্র আছে ওটা মৌখিক তল, অপোজিটটা বিমৌখিক তল। তুমি দেখতেছো মৌখিক তল।
মৌখিক তলে 5টা, এই যে লাল কালার দেখাচ্ছি 1 2 3 4 5টা অ্যাম্বুলাক্রাল অ্যাম্বুলাক্রাল গ্রুপ বা খাদ আছে। এদের অনন্য গঠনের বিশেষ গঠনের পানি সংবহন তন্ত্র আছে। পানি সংবহন তন্ত্রের এই যে বলয় নালী, এটা থাকে মুখ ছিদ্রের চারিদিক দিয়ে। এই যে বলয় নালী থেকে তৈরি এই যে অরিয় নালী, এগুলা অরিয় নালী থাকে অ্যাম্বুলাক্রাল গ্রুপের মধ্যে, এই যে এগুলা অরিয় নালী। আর অরিয় নালীর সাথে যুক্ত থাকে অসংখ্য নালিকা পদ, আমি একটা আঁকাছি। বলয় নালীতে পানি ঢোকে যে ছিদ্র দিয়ে, সেই ছিদ্রের নাম ম্যাড্রিপোরাইট। আর ম্যাড্রিপোরাইট থেকে পানি এই পাথর নালী, এই যে এস অক্ষরের মতো পাথর নালী দিয়ে বলয় নালীতে আসে। তাহলে বাবারা দেখো, এই যে ম্যাড্রিপোরাইট পাথর নালী, এই যে এস এর মতো পাথর নালী, এই যেটা বলয় নালী, এই যে এগুলা অরিয় নালী। অরিয় নালীর সাথে এটা কি নালিকা পথ। এই ম্যাড্রিপোরাইটের ছিদ্র দিয়ে পানির সাথে খাদ্য আর অক্সিজেন পাথর নালী দিয়ে বলয় নালীতে যায় ভালো করে। তারপরে এই পানির অক্সিজেন খাদ্য এদের দেহে দেহে কোষে কোষে যায়। কোষের কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন যুক্ত বর্জ্য পানিতে আসে। তাহলে দেখো, ম্যাড্রিপোরাইট দিয়ে পাথর নালী দিয়ে পানি সাথে খাদ্য অক্সিজেন বলয় নালীতে গেল। এই পানির অক্সিজেন খাদ্য দেহের কোষে কোষে যাবে ব্যাপন পদ্ধতিতে, আর কোষের কার্বন ডাই অক্সাইড বর্জ্য পানিতে আসবে। তারপর সেই কার্বন ডাই অক্সাইড আর বর্জ্য মিশ্রিত পানি অরিয় নালীতে আসবে, তারপর নালী পদের ছিদ্র দিয়ে বাইরে বের হবে। তাহলে ম্যাড্রিপোরাইট দিয়ে যে পানি ঢুকবে ওর মধ্যে থাকবে অক্সিজেন খাদ্য, আর নালীপথ দিয়ে যে পানি বের হবে তার মধ্যে বের হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড আর বর্জ্য। বুঝতে পারছেন? তাহলে বাবা দেখো তো, নালীপথ কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে, তার মানে শ্বসনে সাহায্য করে। নালীপথ বর্জ্য বের করে দিচ্ছে, তাহলে রেচনে সাহায্য করে। নালীপথ বা নালিকা পথ তাহলে চলনেও সাহায্য করে। বাবা পানি সংবহন তন্ত্রের বিষয়, অ্যাম্বুলাক্রাল গ্রুপের বিষয় বুঝতে পারছো কিনা জানাও। আমি আর 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব, লাস্ট পর্যন্ত থেকো। এবার অন্য হিমাল তন্ত্র নিয়ে কথা বলবো, এই পর্যন্ত বুঝলে আমাকে জানাও তো সবাই। ভাই এই যে এরকম কথা কওয়া লাগবে শুভ, 2 ঘন্টাতেও কোনো সমস্যা নেই। এই তো সাবাস সাবাস। এ পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো বাবা, দেখি কমেন্ট চাই। ওকে, আমরা এবার লাস্ট পার্টে চলে আসলাম। বাবারা দেখো, এদের তো রেচন তন্ত্র নাই, নালীপথ রেচনে সাহায্য করে। এদের পানি সংবহন তন্ত্রের নিচে, ওটার ডিটেলস গেলাম না, বইয়ে যতখানি আছে ততটুকু বলবো, আছে হিমাল তন্ত্র। হিমাল তন্ত্রের আবার চারিদিক দিয়ে আছে পেরি হিমাল তন্ত্র। তাহলে বলো দেখি, পানি সংবহন তন্ত্রের নিচে আছে হিমাল তন্ত্র, তার চারিদিক দিয়ে আবার পেরি হিমাল তন্ত্র। পেরি মানে চারদিক, তাহলে হিমাল তন্ত্রের চারিদিক দিয়ে কি থাকবে? পেরি হিমাল তন্ত্র। তাহলে এখন বলবা স্যার হিমাল তন্ত্র পেরি হিমাল তন্ত্র কি? তোমরাই বলো তো, হিম মানে কি? দেখি দ্রুত জানাও, হিম মানে কি? আইব ভাই বলে ফেলে দিচ্ছে অলরেডি, হিম মানে রক্ত। তাহলে হিমাল তন্ত্র, এই হিমাল তন্ত্রের হিম থেকে, পেরি হিমাল তন্ত্রের হিম থেকে বোঝো রক্ত। তার মানে হিমাল আর পেরি হিমাল তন্ত্র এদের রক্ত সংবহন তন্ত্রের বিকল্প। এদের কোনো রক্ত সংবহন তন্ত্র নাই, রেচন তন্ত্র নাই, রক্ত সংবহন তন্ত্রও নাই। পানি সংবহন তন্ত্রের নিচে থাকা হিমাল তন্ত্র, হিমাল তন্ত্রের চারিদিকে থাকা পেরি হিমাল তন্ত্র এদের রক্ত সংবহন তন্ত্রের বিকল্প। এদের কোনো রক্ত সংবহন তন্ত্র নাই। হিমাল আর পেরি হিমাল তন্ত্র অতটা ডিটেলস পড়ালাম না, অনেক টাইম লাগবে, দরকারও নাই তোমাদের লেভেলে। তাহলে বলো তো বাবা, পানি সংবহন তন্ত্রের নিচে কি হিমাল তন্ত্র, তার নিচে পেরি হিমাল তন্ত্র। মাথায় যদি প্রশ্ন আসে হিমাল আর পেরি হিমাল তন্ত্র কি, তুমি ভাবো হিম মানে রক্ত, তাহলে হিমাল আর পেরি হিমাল তন্ত্র রক্ত সংবহন তন্ত্রের বিকল্প। রক্ত সংবহন তন্ত্রের যা কাজ, হিমাল পেরি হিমাল তন্ত্রের ওই রকম কাজ। এটা মনে রাখলেই যথেষ্ট। ক্লিয়ার? হিমাল পেরি হিমাল তন্ত্র হালকা ধারণা দিলাম, অতটুকুতেই ইন্টারমিডিয়েট লেভেলে যথেষ্ট।
বুঝতে পারছো কিনা বলো। আমি একটা প্রশ্ন করব, হ্যাঁ অথবা না উত্তর দিবা। একাইনোডার্মাটাদের হৃৎপিণ্ড আছে কিনা? একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের হৃৎপিণ্ড আছে কিনা বলো, উত্তর চাই সবার কাছ থেকে। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের হার্ট আছে কিনা বলো তো একটু। এটাই লাস্ট প্রশ্ন, এরপর আর প্রশ্ন করব না। হ্যাঁ অথবা না। হৃৎপিণ্ড আছে? সামিউল বলছো ইয়েস, সানিয়া বলছো না, সাবাব বলছো না। এ আছে বলতেছো কেন বাবা? এটা তো কমন সেন্স। হার্ট তো রক্ত সংবহন তন্ত্রের অংশ, এদের তো রক্ত সংবহন তন্ত্র নাই, তাহলে হার্ট কোত্থেকে আসে? না না, হ্যাঁ না ঠিক আছে। আমি বলছি একাইনোডার্মাটাদের হৃৎপিণ্ড আছে কিনা, অবশ্যই নাই। কারণ হৃৎপিণ্ড তো রক্ত সংবহন তন্ত্রের অংশ, এদের তো রক্ত সংবহন তন্ত্রই নাই, তাহলে হার্ট কোত্থেকে আসে? মনে রেখে এদের কোনো হার্ট নাই। লাস্ট পার্ট আমরা এবার পড়বো একাইনোডার্মাটাদের লার্ভা। আর্থ্রোপোডাদের লার্ভার নাম বলা হয়নি, দরকারও নাই, বইয়ে বলেনি। কারণ আর্থ্রোপোডা পর্ব তো সবচেয়ে বড়, অনেক প্রাণী আছে, এক একটা প্রাণীর এক এক রকম লার্ভা, তুমি কয়টার নাম পড়বা? এই জন্য তোমাদের বই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের লার্ভা নিম পিউপা তৈরি হয়, কিন্তু লার্ভার নাম দেয়নি। এক একটা প্রাণীর এক এক রকম লার্ভার নাম। একাইনোডার্মাটাদের লার্ভা পড়ো। অরিকুলারিয়া। অরিকল মানে কি কান, অরিকল মানে কি কান, তাহলে এই লার্ভাটা দেখতে অনেকটা আমাদের কানের মতো। বাই পিনারিয়া। বাই মানে কি দুই, পিনা বোঝো তো, এই যে আমাদের কানের এই অংশ পিনা, যৌগিক পাতার পত্রখণ্ডের নাম পিনা। পিনা মানে উইং বা ডানা, পিনা মানে কি উইং বা ডানা। তো যেগুলা লার্ভাতে দুইটা ডানা সদৃশ্য অংশ আছে তার নাম বাইপিনারিয়া। অরিকল মানে কান, যে লার্ভাগুলো দেখতে আমাদের কানের মতো জটিল গঠন তার নাম অরিকুলারিয়া। বাই মানে দুই, পিনা মানে ডানা, তাহলে যে লার্ভাতে দুইটা ডানার মতো অংশ আছে সেই লার্ভার নাম বাইপিনারিয়া। একটা লার্ভার নাম আছে অফিউকিটাস। অফিউ মানে সাপ, কিটাস মানে সমান দৈর্ঘ্য বিশিষ্ট হাত। অফিউ মানে সাপ, কিটাস মানে সমান দৈর্ঘ্য বিশিষ্ট হাত। তো যে লার্ভাটা দেখতে সাপের মতো, সাপের লাগান, আবার দুইটা হাত সদৃশ্য গঠন আছে, হাতের মতো দুইটা গঠন আছে, তার নাম দিবা কি? অফিউকিটাস। আর একটা লার্ভা হলো একাইনোকিটাস। একাইনো মানে কি? কাঁটা, কিটাস মানে হাত। তো যে লার্ভাতে হাতের মতো গঠন আছে আবার কাঁটাও আছে তার নাম একাইনোকিটাস। তো চারটে লার্ভার মধ্যে দুইটার নাম শেষে আছে রিয়া, অরিকুলারিয়া বাইপিনারিয়া, আর দুটো লার্ভার নামে শেষে আছে কিটাস। হয় না এটা কিটাচ্ছুকে, এত কিটকিট করে ইচ্ছুকে এরকম বলে। তাহলে বাবারা চারটে লার্ভার নাম মনে রাখবা ঝরঝরা করে। যে লার্ভাতে দুইটা ডানার মতো গঠন আছে তার নাম বাইপিনারিয়া। যে লার্ভাটা অরিকল বা কানের মতো তার নাম অরিকুলারিয়া। যে লার্ভাটা দেখতে সাপের মতো এবং দুইটা হাতের মতো গঠন আছে তার নাম অপিউকিটাস। যে লার্ভাতে দুইটা হাতের মতো গঠন আছে এবং কাঁটা আছে তার নাম একাইনোকিটাস। লার্ভার নাম বুঝতে পেরেছো কিনা আমাকে টেলমি। এখন শুধু শ্রেণী পড়াবো। লার্ভার নাম বুঝতে পেরেছো কিনা বলো। অরিকুলারিয়া বাইপিনারিয়া অফিউকিটাস একাইনোকিটাস। চারটা লার্ভার নাম বুঝতে পারছো কিনা বলো তো। তাহলে আমি একাইনোডার্মাটা পর্বের শ্রেণী পড়াবো এবং শেষ পড়া এটা। বুঝতে পারছো লার্ভা, বুঝতে পারছো? বুঝতে পারছো না? ওকে, 6টা শ্রেণী পড়বে। এক, ক্রিনইডা। ক্রিনই বা ক্রিনন মানে হলো পদ্ম, তাহলে সমুদ্র পদ্ম, সি লিলি সমুদ্র পদ্ম, তাহলে এই শ্রেণীর প্রাণী।
আর এই সমুদ্র পদ্ম কিন্তু উদ্ভিদ নয়, প্রাণী। ক্রিনই বা ক্রিনন, ক্রিনই বা ক্রিনন মানে হলো লিলি, পদ্ম। তাহলে ক্রিনইডা শ্রেণীর উদাহরণ কি দিবা তাহলে? সমুদ্র পদ্ম, দই। কনসেন্ট্রি সাইক্লয়েডা, কনসেন্ট্রি মানে একত্রে, সাইক্লো মানে জানো গোল, যারা রুই মাছের আইস পড়ছো সাইক্লয়েড, ওয়েড মানে কি মতো, কনসেন্ট্রি সাইক্লয়েডা। তাহলে এই শ্রেণীর প্রাণীর শরীরকে একত্রে গোলাকার লাগবে দেখতে। উদাহরণ সমুদ্র ডেইজি, গুগল করে দেখো, সমুদ্র ডেইজি গোলাকার একটা প্রাণী। কনসেন্ট্রি মানে একত্রে, আর যারা সাইক্লয়েড আইস পড়ছো যারা জানো সাইক্লো মানে গোল, ওয়েড মানে মতো, তাহলে কনসেন্ট্রি সাইক্লয়েডা, তার মানে এই শ্রেণীর প্রাণী হবে, এই শ্রেণীর প্রাণীর দেহটা হবে গোলাকার, অনেকটা গোলাকার। উদাহরণ সমুদ্র ডেইজি। 3 নম্বর শ্রেণী অ্যাস্টেরয়েডা। তোমরাই বলো দেখি, অ্যাস্টার মানে কি? নক্ষত্র বা তারা। তাহলে এই শ্রেণীর উদাহরণ কি বলবা তাহলে? সমুদ্র তারা বা স্টারফিশ। তাহলে এই অ্যাস্টেরয়েডা, অ্যাস্টার থেকে বোঝো যে অ্যাস্টার তার মানে স্টারফিশ যেটাকে বলি, সেটা এই শ্রেণীর। 4 অফিউরয়েডা। বলো অফিউ মানে কি? সাপ। তাহলে বলো তো সর্পতারা তাহলে কোন শ্রেণীর? অফিউরয়েডা। স্টার মানে স্টার বা তারা, তাহলে স্টারফিশ যেটাকে বলো বা সমুদ্র তারা যেটাকে বলো, সে তাহলে কোন শ্রেণীর? অ্যাস্টেরয়েডা। ওই লার্ভার মধ্যে পড়ালাম না অফিউকিটাস, অফিউ মানে সাপ, তাহলে অফিউরয়েডা শ্রেণী, তাহলে এই শ্রেণীর উদাহরণ তাহলে বলবো সর্পতারা। অ্যাস্টেরয়েডার উদাহরণ বলবো সমুদ্র তারা, অফিউরয়েডা সর্পতারা। তারপরে একাইনোইডা, এদের দেহে কাঁটা আছে। একাইনো মানে কি? কাঁটা। এই শ্রেণীর উদাহরণ দাও সি অর্চিন। সি অর্চিন বলো, পড়েছিলে ওয়ান্স আপন এ টাইম। সি অর্চিন কোথায় পড়ছো বলো? এই এই চ্যাপ্টার ছাড়াও তুমি বোটানিতে এক জায়গায় সি অর্চিন পড়ছো, বলো কোথায় পড়ছো সি অর্চিন? সি অর্চিন কোথায় পড়ছো বলো দেখে। পারতিস না? সি অর্চিন কোথায় পড়েছো? কোষচক্রের মধ্যে পড়ছিলা যে টিম হান্ট সি অর্চিনের ডিমে সাইক্লিন প্রোটিন আবিষ্কার করেন। টিম হান্ট এই সি অর্চিনের ডিমের মধ্যে সাইক্লিন প্রোটিন আবিষ্কার করে, যেটা সেল সাইকেলে ভূমিকা রাখে। ওকে, তাহলে ক্রিনন মানে পদ্ম। তাহলে ওখান থেকেই উদাহরণ মনে করবা, ক্রিনোইডা শ্রেণীর উদাহরণ তাহলে সমুদ্র পদ্ম। কনসেন্ট্রি মানে একত্রে, সাইক্লয়েড মানে কি? গোল। তাহলে যে প্রাণীটা একত্রে পুরো বডি একসাথে গোলাকার, সেই প্রাণীর শ্রেণীর নাম কনসেন্ট্রি সাইক্লয়েডা। কনসেন্ট্রি সাইক্লয়েডা। অ্যাস্টেরয়েডা, এই যে অ্যাস্টার থেকে বুঝবা, তাহলে এই শ্রেণীর উদাহরণ স্টারফিশ। অফিউরয়েডা, অফিউ মানে সাপ, তাহলে এই শ্রেণীর উদাহরণ তুমি দিবা সর্পতারা। একাইনো মানে কাঁটা, তাহলে একাইনোইডা, এই শ্রেণীর উদাহরণ দিবা সি অর্চিন, ওদের দিয়ে অনেক কাঁটা থাকে। 6 নম্বর শ্রেণী হলোথুরয়েডা। হলো মানে কমপ্লিট, সম্পূর্ণ। থুরোয়ের অনেকগুলো অর্থ আছে, আমি একটা অর্থ ধরলাম শিকার। তাহলে এই শ্রেণীর প্রাণীদের দেহকে মানুষ শিকার করে খায়। হলো মানে সম্পূর্ণ, থুরোই মানে শিকার। তাহলে এই শ্রেণীর প্রাণীদের মানুষ শিকার করে খাবার হিসেবে খায়, অনেক দেশে খাবার হিসেবে খায়। উদাহরণ বলবো সমুদ্র শসা। তাহলে হলো মানে কমপ্লিট, থুরোই মানে শিকার। তাহলে এখান থেকেই বুঝবো যে এই শ্রেণীর প্রাণীদের মানুষ শিকার করে খায়, উদাহরণ সমুদ্র শসা। এবং মনে রেখো,
এদের তো শ্বসনে সাহায্য করে কে? নালীপদ। আবার ত্বক থেকে তৈরি উপবৃদ্ধি ত্বকীয় ফুলকা, ত্বক থেকে তৈরি উপবৃদ্ধি ত্বকীয় ফুলকা। আবার এই সমুদ্র শসার কিন্তু রেসপিরেটরি ট্রি বা শ্বাসবৃক্ষ আছে। আমাদের শ্বাসবৃক্ষ তো পড়ছো, প্রাইমারি ব্রঙ্কাস থেকে অ্যালভিওলাস পর্যন্ত বৃক্ষের মতো গঠন, ওটা শ্বাসবৃক্ষ। মনে রেখো একাইনোডার্মাটা পর্বের যে সমুদ্র শসা হলোথুরোইডা শ্রেণীর, ওর কিন্তু শ্বাসবৃক্ষ আছে, তবে আমাদের শ্বাসবৃক্ষের মতো গঠন নয়, কিন্তু বৃক্ষের মতো শাখা প্রশাখা যুক্ত। তাহলে একাইনোডার্মাটাদের শ্বসনে সাহায্য করে কারো কারো নালীপথ, ত্বক থেকে তৈরি ফুলকা, ত্বকীয় ফুলকা। এবং সমুদ্র শসার কিন্তু শ্বাসবৃক্ষ আছে, বৃক্ষের মতো গঠন, শ্বাসবৃক্ষটা বৃক্ষের মতো, কিন্তু আমাদের শ্বাসবৃক্ষ থেকে আলাদা। তাহলে শ্রেণী 6টা, ক্যাম্বা মার্কা নাম। একাইনোডার্মাটা পর্বের শ্রেণীর গুলোর ক্যাম্বা মার্কা নাম পড়ে নিবা। ক্রিনোইডা, কনসেন্ট্রিসাইক্লয়েডা, অ্যাস্টেরয়েডা, অফিউরয়েডা, একাইনোইডা, হলোথুরয়েডা, সব আইডিএই আছে। গোত্রের নামের শেষে যেমন আইডিএই থাকে, এখানে শ্রেণীর নামের শেষে আইডিএই। খেয়াল করছো? সব আইডিএই শেষে, শ্রেণীর নামের শেষে দেখো ক্রিনোইডা, কনসেন্ট্রিসাইক্লয়েডা, অ্যাস্টেরয়েডা, অফিউরয়েডা, একাইনোইডা, হলোথুরয়েডা। যদি বলে কর্ডাটা পর্ব ছাড়া আর কোন পর্বের প্রাণীদের শ্বাসবৃক্ষ আছে, কি বলবা? হলোথুরয়েডা, উদাহরণ সমুদ্র শসা। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাস করার জন্য। ক্লাস কেমন বুঝতে পারছো একটু জানাও, তোমরা জানালে আমার তাহলে কনফিডেন্সটা একটু বাড়ে, ক্লাস নিতে সুবিধা হয়। মঙ্গলবারে ক্লাস আছে রাত 8:30টায়, আমরা পড়বো কর্ডাটা পর্ব। একটু কমেন্টে জানাও। তোমাদেরকে ধন্যবাদ অনেক, যারা উত্তর দিয়েছো তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকলো। আর আজকের ক্লাসের কোয়ালিটিটা একটু জানাও কেমন হয়েছে। ক্লাসগুলো শেয়ার দিও তো, তোমরা শেয়ার দাও না, মেনশন করো না কিছু, মানুষ দেখুক ক্লাসগুলা। ওকে, ভালো থেকো, মঙ্গলবার দেখা হবে। কমেন্ট করো, আমি কমেন্ট দেখতেছি।